আজ শনিবার মানেই নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় আপনাদের প্রিয় বন্ধু জোহরা মারিয়াম লিসা হাজির হয়ে যায় আড্ডা নিয়ে। আজকেও তার ব্যতিক্রম হবে না, আজও আমরা অনেক আড্ডা দেব। তবে তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে মানুষ নাকি স্বপ্নে বাঁচে। আমাদের এই যাপিত জীবনে আমরা কিন্তু অনেক ধরনের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন কিছু পূরণ হয়, কিছু পূরণ হয় না। আজ এরকম একটা টপিকেই আমরা আড্ডা দেব। আজকে আমাদের আড্ডা টপিক হচ্ছে স্বপ্নময় জীবন। যারা এই আড্ডায় আমার সাথে যুক্ত হতে চান, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে যুক্ত হয়ে যাবেন। আর বরাবরের মতোই 3 জন অতিথি আছেন আজকে আমার সাথে সশরীরে আড্ডা দেওয়ার জন্য। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার সামনে প্রথমেই আছেন উর্মি খান, সঙ্গীত শিল্পী, আপনাকে স্বাগত জানাচ্ছি। তারপরেই আছে সামিনা জামান কাজরি, পুষ্টিবিদ, এবং তারপরে আছেন আমার প্রতি শনিবারের বন্ধু রাহিমা সুলতানা রিতা, লাইফস্টাইল এক্সপার্ট। আপনাদের 3 জনকেই অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আড্ডায়। এবং আমরা আজকে স্বপ্ন নিয়ে কথা বলবো, আমাদের পূরণ হওয়া, না পূরণ হওয়া, সব ধরনের স্বপ্ন নিয়ে আমরা কথা বলবো এবং চেষ্টা করব নারীদের স্বপ্ন নিয়ে কথা বেশি বলতে। প্রথমে উর্মি আপুর কাছেই আমি একটু আসি, যেহেতু আপনার সাথে প্রথমে পরিচয়টা করিয়েছি। সঙ্গীত শিল্পী আপনি একজন, জি, তো এটাই কি স্বপ্ন ছিল? হ্যাঁ, এটাই স্বপ্ন ছিল। আর এটা আসলে শুধু আমার স্বপ্ন ছিল না, আমার বাবারও স্বপ্ন ছিল। যখন আমি পৃথিবীতে আসার আগে থেকেই আমার বাবার এটা স্বপ্ন ছিল যে তার সন্তানকে সে গান শেখাবে। আমার যদিও আমার বড় বোন আছে, কিন্তু ও আসলে গানের দিকে খুব বেশি ওর কোনো ঝোঁক ছিল না, আগ্রহ ছিল না। তো সেই জন্য আমার বাবার ইচ্ছে ছিল যে এইবার যে হবে, সে ছেলে হোক মেয়ে হোক, সে শিল্পী হবে। তো আসলে আমার বাবার স্বপ্নটা নিয়েই হয় আমার বেড়ে ওঠা, এবং সেটা পরবর্তীতে আমারও স্বপ্ন হয়ে গেছে। বাবার স্বপ্নকে আপন করে আপনি আপনার স্বপ্নটা লালন করেছেন এবং পূরণ করেছেন। এবার কাজরি আপুর কাছে আসি। পুষ্টিবিদ, একদম মানে মোটামুটি দুজন, লাইফস্টাইল এক্সপার্ট বসা, একজন পুষ্টিবিদ বসা। তো পুষ্টিবিদ এটাই কেন, মানে এই পেশাতেই কেন? এটা কি স্বপ্ন ছিল নাকি হয়ে গেছে? আসলে স্বপ্ন ছিল না, এটা হয়ে গিয়েছে। ছোটবেলা থেকে দেখা স্বপ্নটা আমরা আসলে আমাদের সময় নিজের স্বপ্নটা দেখতাম না, যেটা উর্মি বলছিলেন যে বাবা মার স্বপ্ন দেখে, সেটা আমরা লালন করেছিলাম। তো ওটা আসলে ডিফারেন্ট একটা পেশা ছিল, লাইক ডক্টর হব এরকম একটা চিন্তা ছিল। তো যখন হলো না, যখন নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সে পড়া শুরু করলাম, তো তখন মনে হলো যে না, কিছুটা হলো একটা স্যাটিসফ্যাকশন যে না, হাফ ডাক্তারি পড়ছি কাইন্ড অফ এরকম। কারণ ট্রুলি আমাদের যদি আমরা দেখি যে একজন ডক্টর হচ্ছে প্রেসক্রাইব করে মেডিসিন, আর একজন পুষ্টিবিদের ফুল হচ্ছে তাকে প্রেসক্রাইব করতে হয় যে আসলে এই সময় ডায়েট কোনটা হওয়া উচিত, লাইফস্টাইলটা একটু ফিক্স করে দাও, রাইট। সো কাছাকাছি গিয়েছে, বাট ট্রুলি এখন যখন কম্পেয়ার করি যে আসলে স্বপ্নটা পূরণ হয়নি বলে কি কোনো দুঃখ ছিল, মনে হয় একটুও নেই। খুব চমৎকার বলেছেন। রীতা আপার কাছে আসি। আচ্ছা, আমি বলি, আমার কিন্তু এক্স কালিগ, এক সময় নেসলেতে ছিলাম অনেক দিন, প্রায় 10 ইয়ার্সের মতো কাজ করেছি একসাথে। তো আমাদের অনেক সুন্দর সময়, স্মৃতি। লেডিস ক্লাবের কিন্তু এটাই সৌন্দর্য যে আমরা এক্স কলিগ বলি, ফ্রেন্ড বলি, পরিবারের সদস্য নিয়ে এসে আমরা আড্ডা দিই। আর সত্যি আমার সঙ্গীত শিল্পী আছে আমার সাথে, কিন্তু আমি না 2 লাইন আজকে বিশেষ করে স্বপ্নের সাথে মিলিয়ে আমি একটু গাইতে চাই। যদি শিল্পী আমার সাথে একটু গায় তাহলে আমি আরো খুশি হই। সত্যি কথা, আমি একটু হেজিটেট করছিলাম যে শুরুতেই গান গাইতে বলবো, যেহেতু নিজে থেকেই সঙ্গীত শিল্পীরা রাজি। সত্যি কথা, আমি শুরুতেই আমার খুব পছন্দের একটা, কারণ স্বপ্ন নিয়ে আজকের টপিকসটা দেখে তখন আমার মনে হলো যে না, আমি অ্যাটলিস্ট চেষ্টা করি, আমি শিল্পী না তারপরও। অবশ্যই অবশ্যই, কিন্তু আপনি সুকণ্ঠী, তো আপনি গাইতেই পারেন। হ্যাঁ, মন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে না। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে না। অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি, মন কোন
কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। বাহ, চমৎকার, খুবই অনেক চমৎকার। অনেক তো সুন্দর। আপা, এই যে আপনি বললেন এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি, কোন মুহূর্তে আপনার মনে হয়েছিল যে আপনার মাটিতে স্বর্গ নেমে এসেছে? জীবনের বেশ কিছু প্রাপ্তি এসেছে, তো তখন মনে হয়েছে যে স্বর্গ নেমে এসেছে। যেমন একদম রিসেন্ট ঘটনা বলি, আমি জাস্ট একটু ট্যুরে গিয়েছিলাম, মানে ইউএস ট্যুরে, নায়াগ্রা ফলসের কাছে গিয়ে মনে হলো স্বর্গই দেখছি। বাহ, হ্যাঁ, এই যে ছোট ছোট মোমেন্টগুলো মানুষের জীবনে, এবং আমরা মনে করি কি স্বপ্ন মানে মনে হয় অনেক বড় কিছু, স্বপ্ন কিন্তু অনেক বড় কিছু না, না, ছোট ছোট জিনিস ছোট থেকেই মোমেন্টগুলো, স্বপ্ন। ইচ্ছাগুলো পূরণ হওয়াটাও কিন্তু স্বপ্ন পূরণের মতোই, তাই না? একদম, একদম একদম। একদম। তো কাজুরি আপা, আপনি শুরুতে বলেছিলেন যে আপনি আসলে স্বপ্ন এটা ছিল না, কিন্তু স্বপ্ন পরবর্তীতে এটাই আপনার জীবনের বাস্তবতা হয়ে Right. গেছে। যদি বলি স্বপ্নটা কি ছিল আপনার? স্বপ্নটা ওই যে বললাম যে বাবা মার স্বপ্ন ছিল যে যেহেতু লেখাপড়ায় সায়েন্সে পড়ছিলাম, ভালো ছিলাম, সো আমি মেডিকেলে পড়বো, মেডিকেল কলেজে পড়বো, বাট ওটা হয়নি। এনিহাও যখন পড়লাম তখন আমার বাবা বললেন যে যেখানে পড়ো সেটাতেই ভালো করো। সো আই থিঙ্ক ওইটা আমার জন্য একটা খুব স্ট্রং একটা ওয়ার্ড ছিল। আপনি যেমন বলছিলেন না যে ছোট স্বপ্ন, ছোট ছোট স্বপ্ন, সো আমার মনে হয় যে এই স্বপ্নটা আসলে আমরা যখন দেখি, না বুঝেই দেখি কি হব বড় হয়ে। ইনফ্যাক্ট আমরা ওই যে দুষ্টুমি করে বলি যে ছেলে হওয়ার আগে, মেয়ে হওয়ার আগে আমরা ঠিক করে রাখলাম যে ইঞ্জিনিয়ার হবে একটা, একটা ডাক্তার হবে, আসলে তো কি হবে সেটা এখনকার জেনারেশন একদম ডিফারেন্ট। সো আমাদের সময় পর্যন্ত হয়েছে, বাট ছোট স্বপ্ন যদি বলেন, আমার খুব ছোট ছোট স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন ছিল যে আমার বাসার কোনো একটা জায়গা থাকবে যেখানে বিকালে বসলে একটু সূর্যটা ডোবা দেখা যাবে, এবং আমি এক কাপ চা খাবো, সাথে কেউ থাকতেও পারে, নাও থাকতে পারে, নিজের একান্ত নিজস্ব কিছু। তো এই স্বপ্নটা নিয়ে আমরা শুনবো, তবে তার আগে একটু আমি আপুর কাছে আসি। আপনি বলছিলেন যে বাবার স্বপ্ন হচ্ছে আপনার স্বপ্ন হয়ে গেছে। এই যে বাবা মার স্বপ্নকে নিজের স্বপ্ন করা, এটা কি মনে হতো যে না আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? না, আমি আসলে ছোটবেলা থেকে এই গানটা খুব পছন্দ করতাম। কারণ কি, মানে আমি কোনো কিছু বুঝে উঠতে পারার আগেই আমি গান শুনেছি, আমি বাবার কাছে শুনেছি। আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম, মা আমি কখন থেকে গান করি? তো আমার মা বলেছেন তুমি যখন থেকে কথা বলতে পারো তুমি তো তখন থেকেই গান করো। তো আসলে বিষয়টা এমন হয়েছে, আমি এত ছোটবেলা থেকে গান গাই যে গানের প্রতি যে ভালোবাসা, আমার যে স্বপ্ন, মানে আমি অনেক পরে বুঝতে পেরেছি যে এটা আমার বাবার স্বপ্ন ছিল। তো আমি জেনেছি যে আমার বাবা আমাকে শিখিয়েছে, কিন্তু গানের প্রতি যে একটা ভালোবাসা, শিল্পী হব বড় হয়ে, এটা আমি অনেক ছোটবেলা থেকেই মানে জেনে বড় হয়েছি যে আমি গানটা করবই। তো অনেক বাধাই কিন্তু আসে আমার গান নিয়েও, আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু তারপরেও গানটা ছাড়তে পারিনি, কারণ এই গানের যে স্বপ্নটা, এটা একদম ছোটবেলা থেকে নিয়েই আমার বড় হওয়া। এটাকে কি তাহলে আমরা স্বপ্ন বলবো? কারণ যেহেতু আঙ্কেল চাইতেন, তার মানে হচ্ছে যে এটা আপনার জীবনের ওই ভাত খাওয়ার মতোই স্বাভাবিক একটা বিষয় ছিল। একেবারে। তো সেটা আসলে একটু হয়তোবা স্বপ্ন। কিন্তু এখানে যেমন আমি যখন ছোটবেলায় গান করতাম, আমি স্টেজে আমি কখনো হারমোনিয়াম বাজিয়ে গান করতাম না ছোটবেলা থেকে। আমার বাবা বাজাতেন, আমি টেবিলের উপর দাঁড়িয়ে গান করতাম। তো আমার বাবা আমাকে সবসময়, আমি দেখা যেত সাবিনা ম্যামের গান করছি, কিন্তু আমি এক্সপ্রেশন দিচ্ছি রুনা ম্যামের মতো, মানে নেচে নেচে। তো আমার স্বপ্ন ছিল যে আমি একদিন সাবিনা ম্যাম, রুনা ম্যামের সামনে গান করব, এবং আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। স্বপ্ন যেহেতু পূরণ হয়েছে, হ্যাঁ। গান তো এখন শুনতেই হবে, আমাদের এখনই শুনতে হবে, কারণ আমি তো শিল্পী ছাড়াই গান গেয়ে দিলাম। না, আমার গান ভালো লাগে, আমি গান ভালোবাসি, ভীষণ ভালো। হ্যাঁ, আমাদের আসলে যেটা হয়, মানে আপু গানটা কোন গান সিলেক্ট করতে করতে আমি একটু একটা কথা বলে নিই। হ্যাঁ, তো রীতা আপা কিন্তু সবসময় চেষ্টা করেন যে আমাদেরকে কিভাবে হচ্ছে একটু গান শোনানো যায়, এবং আমি এই ব্যাপারটা খুব অ্যাপ্রিশিয়েট করি। না, আমি টপিকসের সাথে মিলিয়ে দেখলাম কি, আরে এই গানটা তো হৈমন্তী শুক্লার, আমার খুব ফেভারিট একটা গান, আমার খুব প্রিয় শিল্পী হৈমন্তী শুক্লা। তো আমি দেখলাম যে এই গানটা আমি একসময় গাইতাম, তো আমি 4 লাইন শুনাই। ভালোই লাগলো, অনেকদিন পরে আপনি গাইলেন। তো যেহেতু সাবিনা ম্যাম, রুনা ম্যামের কথা বললাম, তো সাবিনা ম্যামেরই একটা গান করি। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বেরিয়ে যায়, আমি মেঘের
জোছনা ঝরিয়ে যায়, আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে চাই, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, বুকেরই মাঝে যে বাঁশি বাজে, অকারণে বারবার পাই না তো অধিকার, বুকেরই মাঝে যে বাঁশি বাজে, অকারণে বারবার পাই না তো অধিকার, আজও এই কথা আমি যে শুধু, আজও এই কথা আমি যে শুধু নিজেকে বোঝাতে চাই, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই। আপনি তো গানের সুরে সুরে রজনীগন্ধা ফুলের গন্ধ বিলিয়ে দিলেন। চমৎকার গেয়েছেন। হ্যাঁ, আমরা গন্ধটা পাচ্ছি সবাই। থ্যাংক ইউ। খুবই চমৎকার একটা। তো এই যে গান হলো, দুটো গান আমরা শুনে ফেলেছি, আমরা স্বপ্ন নিয়ে অনেক কথা বলে ফেলেছি। এই কথা বলতে বলতে, এই আড্ডা দিতে দিতে আমার মনে হলো একটা ছোট্ট ব্রেক যদি নেই তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না। হ্যাঁ, খুব ভালো হয়, খুব ভালো হয় আসলে। তুমি ঘুরে আসো। আচ্ছা, ঠিক আছে দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর নেক্সাস লেডিস ক্লাবে। আড্ডা চলছে, আর যারা যারা এখনও আড্ডায় যুক্ত হননি, যুক্ত হওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই কিন্তু যুক্ত হয়ে যেতে পারবেন। আর আমরা কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে আছি, আমরা ফেসবুকে আছি, আমরা ইউটিউবে আছি। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, দ্রুত আপনার হাতের মোবাইল বা ল্যাপটপ বা যেটাই হোক, যে কোনো ডিভাইস দিয়ে আপনি আমাদেরকে, মানে ইন্টারনেট সংযোগ সহ যে কোনো ডিভাইস দিয়ে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। তাহলে দ্রুত যুক্ত হয়ে যান। আমরা কথা বলছিলাম আমাদের স্বপ্ন নিয়ে। স্বপ্ন তো পূরণের গল্প শুনলাম, আপুর একটা স্বপ্ন শুনলাম যেটা পূরণ হয়নি, তবে তার থেকেও বেটার স্বপ্ন আপনার জীবনে এসছে। তো আমি আপুর কাছে যাই, উর্মি আপুর কাছে যাই। উর্মি আপু, কোন স্বপ্নটা পূরণ হয়নি, যদি এই প্রশ্নটা করি তাহলে কি বলবেন? পূরণ হয়নি এরকম অনেক স্বপ্নই আছে, কিন্তু অনেক কিছু আসলে বলাও যাবে না, বলতেও পারবো না। থাকে না যে একটা খুব মিস করি যে এটা হলে ভালো লাগতো। যেমন আমি যখন যেই রিয়েলিটি শোতে আমি সাবিনা ম্যাম, রুনা ম্যামের সান্নিধ্য পেয়েছিলাম, তো ওখানে আমি খুব অল্প সময় পেয়েছিলাম তাদের। আমার খুব ইচ্ছে ছিল যে আরও অনেক বেশি সময় যদি আমি তাদের সান্নিধ্য পেতাম, অনেক কিছু হয়তো শিখতে পারতাম। যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, বাট মানে ওই জিনিসটা ওখানে একটা কমতি মনে হয় রয়ে গেছে, যে আমি খুব অল্প সময়ের জন্য তাদেরকে পেয়েছিলাম, আরেকটু শিখতে পারতাম, আরো অনেক কিছু জানতে পারতাম। সেরা কণ্ঠ না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এটা একটা আক্ষেপ, এটা একটা আক্ষেপ তো আছে। আর এরকম আরো অনেক কিছুই আছে, তো আস্তে আস্তে দেখে আরো মনে করি যে কি কি আছে, কি কি আমি পাই না। তবে সত্যি কথা বলতে আমি কি পাইনি সেটার চেয়ে আসলে আমি কতটুকু পেয়েছি সেটা নিয়ে আমি একটু সন্তুষ্ট বেশি থাকার জন্য চেষ্টা করি। এর জন্য আমি কি পাইনি, কারণ যখন আমরা চিন্তা করবো যে এই স্বপ্নটা আমার পূরণ হয়নি, এটা আমি পাইনি, তখন মনটা খারাপ হবে। এর জন্য আমি সবসময় চেষ্টা করি যে কতটুকু আমি পেয়েছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকার জন্য। খুব সুন্দর। কিন্তু এটাই কিন্তু মূল মন্ত্র হওয়া উচিত আমাদের জীবনে, যে যা পাইনি তা হয়তো কোনো কারণে পাইনি, কিন্তু যা পেয়েছি তা তো অনেকেই পায় না। হ্যাঁ, আর সবচেয়ে বড় জিনিস কি, যা পাইনি সেটার আক্ষেপে যা পেয়েছি সেটাকে উপভোগ করতে পারে না। হ্যাঁ, এটাই একদম, অনেকেই পারে না। না, সেটাতে অনেককেই আমি দেখেছি, আমার তো এটা হলো না, কিন্তু তোমার কি বর্তমানে তোমার অনেক আছে, তুমি এইটাকে নাও, তুমি এটাকে গ্রহণ করো, এইটা নিয়ে তুমি পুঁজি করে ভালো থাকো, সেটা কিন্তু সেটা করেন। কাজুরি আপা কিছু বলতে যাচ্ছিলেন? না, আমি এটাই বলছিলাম, আপা যেটা বলছিলেন যে আসলে আমাদের ভালো থাকাটা, আমি ভালো আছি, খুব আপেক্ষিক।
আমার স্বপ্ন পূরণ হয়েছে, এটাও বোধহয় কিছুটা আপেক্ষিক। যেমন আপনি প্রথমে যে প্রশ্নটা করেছিলেন যে কি হতে চেয়েছিলেন এখন কি হলেন, সেটা যেমন ছিল, একই সাথে কি হতে চেয়েছিলাম নিজের মনের মধ্যে যেটা ছিল যে একসময় আমার খুব নিউজ রিডার হওয়ার শখ ছিল। তো তখন রাইট, তো তখন তো হচ্ছে বিটিভি ছাড়া কিছু ছিল না। যে সময়টা আমি আন্ডার গ্রাজুয়েশনে ছিলাম তখন তো আসলে বিটিভি ছাড়া আর কোনো কিছুই। সো আমার মনে আছে বাংলাদেশ বেতারে গেলাম, দুবার আমি হচ্ছে অডিশন দিলাম, একবার হচ্ছে বিটিভিতে অডিশন দিলাম। এনিহাও হয় ভালো ছিলাম না, এটাই ধরে নিচ্ছি, যে কোনো কারণে হয়নি। সো এটা না ভেতরে কোথাও ছিল। দ্য ডে আই গট অপরচুনিটি অ্যাট দ্য এজ অফ ভেরি ক্লোজার টু হচ্ছে যখন আমি মিডল এজ পার করে যাচ্ছি, হ্যাঁ 40-র কাছাকাছি চলে আসলাম, তখন হঠাৎ করে এরকম একটা হোস্টিংয়ের একটা অফার পেলাম যে আচ্ছা ঠিক আছে হেলথ শো অনলাইন টিভিতে, ওয়াই নট, কেন না। আমি না চিন্তা করলাম এরকম করে সামনে চলে আসলো, যখন কিনা আমি প্রফেশনাল লাইফে আলহামদুলিল্লাহ মোটামুটি সেটেল, ফ্যামিলিও ঠিকঠাক চলছে, ঠিক চিন্তাও করিনি, বাট ইট হ্যাজ কাম অ্যান্ড ইট হ্যাজ কাম অ্যাজ এ লাইক ফ্যাক্ট, নট হচ্ছে মানে স্বপ্ন দেখার মতো ছিল না। সো এই 5 বছর আমার জার্নিটা যদি আমি দেখি যে এটা 2019 সাল থেকে শুরু করেছিলাম আমি হোস্টিংটা। সো একমাত্র পুষ্টি বিষয়ক যে একটা টানা হচ্ছে সেশন হয়েছে ডক্টর টিভি, একটা অনলাইন টিভি, ওখানে 150 এপিসোডস হয়ে গিয়েছে। সো ওটা যখন শুরু করলাম হোস্টিং, ইট ওয়াজ লাইক ওকে ফাইন, এটা মনে হলো যে ঠিকই আল্লাহ কোনো না কোনোভাবে দিয়ে দেন যদি আমার মনের ভেতরে সেই ইচ্ছাটা থেকে দেয়। এবং প্রবাবলি অনেকেই হয়তো একটু হেজিটেশনে থাকতো, আচ্ছা এখন আবার শুরু করব, আবার এখন শুরু করা, এই বয়সে কি শুরু করা যায়, বাট ওটা একদম মাথায় কাজ করেনি। কারণ অলওয়েজই 2-3 ইয়ার্স পর পরে আমার ভেতরে একটা জিনিস পোক করতে থাকে, আচ্ছা আর কি করব, মানে এই যে আর কি করব যেটা কিছু করার, নতুন কিছু করার এক্স্যাক্টলি, এটা আমাকে আসলে ভালো রাখে। সুতরাং অপূর্ণতাটা আসলে ডিপেন্ডস অন ইউ, যে আমি আসলে কিভাবে পূর্ণতাটাকে চিন্তা করছি, খুবই আপেক্ষিক। খুব চমৎকারভাবে কিন্তু বলেছেন। আসলে হ্যাঁ, এ তো গেল নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে। যদি বলি নারী হিসেবে বা এদেশের নারী হিসেবে স্বপ্ন পূরণ করাটা বা জীবনের স্বপ্নগুলো আমার কাছে মনে হয় যে একটু হয়তো বা কঠিন আমাদের জন্য। আমরা যেই স্টেজেই থাকি না কেন, বা আমরা যারা এখানে বসে আছি আমরা প্রত্যেকে কিন্তু প্রিভিলেজড, রাইট, প্রত্যেকে, কিন্তু অনেক নারী আছে যাদের ইচ্ছা আছে, প্রতিভা আছে, কিন্তু স্বপ্ন ধরা দেবার পাচ্ছেন না, শক্তিটা তারা পায় না। তো কি মনে হয় যে আগের থেকে কি বদলেছে নাকি এখনো আমরা সেই একই জায়গায় আছি? না, আমি রীতা আপার বদলেছে। কাছেই যাই। বদলেছে। আর সবচেয়ে মজার ঘটনা, আমি এমন একটা কাজ করি, আমি স্বপ্ন দেখাই এবং পূরণ করানোর জন্য এগিয়েও দিই। মানে আমি বাংলাদেশ টেলিভিশনে আজকে মানে শতরূপা নামে একটা প্রোগ্রাম আমি হোস্ট করছি, ওটার প্ল্যানার, এবং অনেক দিন থেকে প্রায় 17 ইয়ার্স হয়ে গেছে। ওখান থেকে যে আমি কত নারী উদ্যোক্তা তৈরি করে দিয়েছি, যারা উদ্যোক্তা হয়ে গেছে তাদেরকেও এনেছি, আবার নতুন যারা হতে চায় তাদেরকে যে মিট করানো, এরপরে তাদেরকে একটু কাজে হেল্প করা, কোথায় গেলে তারা কাজ করতে পারবে। ওই যে একজন ফুল এন্টারপ্রেনার আর আরেকজন নতুন, তার সাথে আমরা তাকে ট্যাগ করে দিই, নতুনকে একটা সমন্বয় ঘটিয়ে দেই এবং তারা একসাথে মিলেমিশে এরকম। আমার মনে হয় আমি শতরূপাতে আমরা যদি হিসাব করি এই পর্যন্ত 10,000-এর উপরে হয়ে গেছে আমাদের। ভালো, খুবই ভালো। আর আমার তো নিজের ইনস্টিটিউট থেকে তো প্রচুর হয়েছে, ওই প্রতি বছর শুধু আমার ইনস্টিটিউট না, এখন তো অনেক কিছু আছে, তুমি মোবাইলে চাইলে সব পেতে পারো। আজ থেকে 20 বছর আগে, 20-22 বছর আগের কথা বলছি আমি, তখন আমি বাংলাদেশের, তখন ঢাকা কেন্দ্রিক ছিল সব, আমি চিটাগং, সিলেট, তারপরে রাজশাহী, খুলনা, দিনাজপুর, সব জায়গায় গিয়ে গিয়ে রান্না শিখিয়েছি এবং রান্নাকে শিল্প হিসাবে তৈরি করেছি এবং রান্না শিখিয়ে যে অর্থ উপার্জন করা যায় এই জিনিসটা আমি নিজে পার্সোনালি গিয়ে গিয়ে শিখিয়েছি। তো এইটা ওই সময় কেউ কল্পনাও করতে পারে না। তো এই ক্ষেত্রে একটা বড় আমি একটা ফিডব্যাক, আমার একটা ব্যাকআপ ছিল। আমি মলিনেক্স বলে একটা কোম্পানি আছে, একটা ইউরোপিয়ান ব্র্যান্ড, হোম অ্যাপ্লায়েন্সেস, তো ওরা আমাকে তখন এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেয়, স্টিল আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো ওদের ওই মাইক্রোওয়েভ নিয়ে আমি সারা বাংলাদেশে কিভাবে, শুধু রিহিটিং না, তখন মাইক্রোওয়েভ মানুষ চিনতো না, তো মাইক্রোওয়েভে কেমন করে রান্না করা যায়, ইজিলি কাজ করা যায়, এগুলো তো দেখাতে আমি, প্লাস পাশাপাশি আমি তাদেরকে বেকারি,
তারপর তাদেরকে অন্য আসলে রান্নার ক্ষেত্রে মানে মূল কথা যত যতগুলো আছে, রকমের sector আছে। মানে এইটার যে যত রকমের টিপস আছে, ইভেন আমি মার্কেটিং থেকে শুরু করে তাদেরকে কস্টিং থেকে শুরু করে প্রিজারভেশন, প্যাকেজিং, এগুলো সব শিখিয়েছে। এবং আমি প্যাকেট করার আমার একটা মেশিন ছিল, ওটাও আমি নিয়ে যেতাম, কেক তৈরি করে প্যাকেট করে বাজারজাতে A to সেলফ Z, লাইফ cooking এর A to Z। এবং সেলফ লাইফ কতটুকু থাকবে, সেলফ লাইফ রাখার জন্য আমরা কোন ফুডে কোন মানে প্রিজারভেটিভটা ইউজ করব, right. তো এইভাবে জ্যাম, জেলি, আচার সবকিছু। এবং আপার এখানে একটু অ্যাড করতে চাই যে রান্নাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া না। আমরা যখন নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সে পড়েছি, মোস্ট অফ দ্য মানুষ প্রথমে জিজ্ঞেস করতো কি রান্না শেখো তোমরা, কাইন্ড অফ রান্না শেখার জন্য আর কি পড়তে যাচ্ছে। তো আমি তখন মানে প্রথম একটু মন খারাপ হতো, তারপর বলতাম যে এটাতে ছেলেরাও পড়ে, বিকজ ঢাকা ইউনিভার্সিটিতে ছেলে মেয়ে পড়ছে। তো আমি বলছি যে ইটস নট অ্যাবাউট অনলি কুকিং, হ্যাঁ কুকিং ইজ আ ম্যাটার, বাট ইটস অল অ্যাবাউট লাইফ সায়েন্স, নিউট্রিশন। অনেকে বলে না যে আমি শুধু পানি খেয়ে মোটা হয়ে যাচ্ছি, কিন্তু আসলে ঘটনাটা তা না। আমি তাই যে আমি খাই, একদম একদম। অনেক বলে বাতাস খেয়েও মোটা হয়ে যায়। একটা কথা ওর সাথে কাজরির সাথে আমি মিলিয়ে বলতে চাই, ফুড সায়েন্স, আর্ট অ্যান্ড কমার্স, Right. এই যে তিনটার সমন্বয়, Combination. এই কম্বিনেশন ঘটানোটা, এইটা আমরা ফাইট করে ঘটিয়েছি। রাইট। আগে ওই যে বলতো কি খাও আর রান্না করে বুয়া, হ্যাঁ এক্স্যাক্টলি। আর অনেকের যেমন কথা যে আমি তো বাতাস খেলেও মোটা হই। হ্যাঁ কিন্তু আসলে কিন্তু ঘটনাটা এটা না, ব্যাকগ্রাউন্ডে সায়েন্স ইজ দেয়ার। সো লাইক আপনি সারা দিনে মানে চোখে যে সায়েন্সটা দেখা যায় সেটা আসলে কিন্তু খাওয়াটাই। আমরা একটু বাসায় যদি ইমপ্লিমেন্ট করতে পারতাম ঠিকমতো, তাহলে ইট উইল রিয়েলি ওয়ার্ক। সো আপা কিন্তু ওটাকে ওই জায়গাটাই অনেক বড় তার ভূমিকা ছিল। তো যেহেতু খাবার এবং নিউট্রিশনের ব্যাপারটা আসলে আমি একটু আলাদা করে একটু মানে এটা আমাদের আসলে যারা দেখছে আড্ডাটা তাদের জন্য একটু সুবিধা হবে। যদি বলি যে ব্যালেন্স লাইফ লিড করার জন্য একটা সাধারণ মানুষের, আমি জানি প্রত্যেকটা মানুষের ডায়েট ডিফারেন্ট হবে, কিন্তু আপনার মতে ব্যালেন্সড লাইফ লিড করার জন্য একটা সাধারণ মানুষের লাইফস্টাইলটা মানে 19-20 করে হলে কিরকম হওয়া উচিত? ওকে, সো আপনাকে আমরা আমাদের বাংলাদেশের নিয়ে কথা বলছি। বাংলাদেশের স্বাভাবিকতায় আমাদের সারাদিনে 3টা মেইন মিল, 2টা হচ্ছে মিড মিল দরকার হয়। সারাদিনের যে প্রপার যে আমাদের ক্যালোরি রিকোয়ারমেন্ট বলি, এটা কম বেশি অ্যাভারেজে সবাই এখন জানে। আর আমাদের তো ইউটিউব, গুগল, হ্যাঁ না, সো আমরা তো খুঁজে বের করে ফেলি। সেটা ছাড়াও ভুল তথ্য বের করি, বাট সেটা ছাড়াও অ্যাভারেজে এখন আমরা জানি যে আমাদের মেয়েদের জন্য একটা বয়সে কতটুকু ক্যালোরি দরকার, একই সাথে হচ্ছে ছেলেদের জন্য। ইম্পর্টেন্ট হচ্ছে 3টা জিনিস, ভেরি সিম্পল টিপস। একটা হচ্ছে আপনি সুস্থ থাকা নিয়ে আপনাকে 3টা জিনিস খেয়াল করতে হবে, যেটা আমরা একদমই করি না। যে বিষয়ে আসলে রিতাপা নিজেকে এখন ইভলভ করে ফেলেছেন, সো ইউ নিড টু ফার্স্ট ফোকাস অন লাইফস্টাইল। আমাদের দেশের প্রেক্ষাপটে এখন প্রতিটা ইন্ডিভিজুয়ালের লাইফস্টাইলে একটা ডিজাস্টার চলছে। একদম। ইট স্টার্টস উইথ হচ্ছে ট্রাফিক জ্যাম, স্ট্রেস, অন টাইম অফিস পৌঁছানো, বাচ্চা স্কুলে 5 মিনিট লেটে পৌঁছালো, সকালবেলাই মনে হলো একটা যুদ্ধ করে যাচ্ছি। এন্ডস উইথ স্লিপ। রাইট এখানে সো এই যে লাইফস্টাইলটা, আচ্ছা কেন আমার দেরি হলো, বিকজ আমি রাতে অনেক দেরি করে ঘুমিয়েছি। সো আমার 5 মিনিট দেরি হয়ে যাওয়াতে ঘুম থেকে ওঠাতে সব কিছুর কিন্তু একটা টাইম টেবিল চেঞ্জ। সো হোয়াট ইজ দ্য বেস্ট থিং? তাহলে আমার লাইফস্টাইল বলতে লাইফস্টাইলের মধ্যে প্রপার ডায়েট, যেটা আপনি বলেছেন, প্রপার ঘুম। আমরা মনে করি যে আমি তো ভালো আছি, 5 ঘন্টা ঘুমাই ভালো আছি, বাট ইট উইল ইম্প্যাক্ট, আজকে হোক কালকে হোক আপনার শরীরে এটা ইম্প্যাক্ট স্লোলি একটা পয়জন হিসেবে কাজ করে, স্লো পয়জন হিসেবে কাজ এক্স্যাক্টলি। করে। এবং যারা ওই যে আমরা বলি যে যারা ওয়েট ম্যানেজমেন্টের জন্য হচ্ছে খুব চিন্তিত থাকেন, তাদের জন্য প্রথম যে আপনি রাতে ঘুমান না ঠিক মতো, এটাও একটা অনেক বড় কারণ, বিকজ ইউ আর গেইনিং ওয়েট অথবা ইউ আর লুজিং ওয়েট। সো ঘুম একটা জরুরি জিনিস। থার্ড হচ্ছে আপনার সারাদিনের আপনি কতটুকু ওয়ার্কআউট করছেন মিনিমাম লেভেলে। সো আমাদের এখন সেডেন্টারি লাইফস্টাইলে যেটা হয়, আমরা গাড়িতে করে অফিসে যাচ্ছি, অফিসে গিয়েও বসে থাকছি, রাইট, খাচ্ছি আবার বসে যাচ্ছি, খাচ্ছি আবার বসে যাচ্ছি, খেয়ে শুয়ে পড়ছি। এক্স্যাক্টলি, আমি মানে আই এম ডেসক্রাইবিং মাইসেলফ। এক্স্যাক্টলি। সো এই জায়গায় ইভেন বাচ্চারা, স্পেসিফিকলি বাচ্চারা, সো বাচ্চাদের খাওয়ার টাইমিং, সো অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট মানে শুধুমাত্র কি খাচ্ছেন আপনি তা না, কতটুকু খাচ্ছেন তা না, কখন খাচ্ছেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের রাতের বেলা আমাদের ডিনার মানে আমরা বাঙালি চিন্তাই করতে পারি না 10টার আগে কি করে মানুষ টেবিলে বসে, বাট আমরা হাসাহাসি করি যে ওখানে গেলে ওরা 8টার সময় ডিনার খায়। আই হ্যাভ সিন ইন সুইজারল্যান্ড যে ওখানে 8টা 8:30 মানে আপনি রাস্তায় কোনো গাড়ি পাবেন না, কোনো বাড়িতে লাইট নেই, কিছু নাই, সবাই ঘুমিয়ে গেছে, অ্যান্ড দে আর হ্যাভিং এ ভেরি হচ্ছে যেটাকে বলে ওয়েল লাইফ, মানে ওয়েলনেস মেনটেন করছেন, ইটস নট অনলি ফুড। সো এইটা হচ্ছে প্রথম যে আপনার লাইফস্টাইলটাকে মেনটেন করতে হবে। সেকেন্ড হচ্ছে যতটা
যতটা ফ্রেশ খাবার আপনি আপনার ফ্যামিলির জন্য সাপোর্ট দিতে পারেন, এবং একই সাথে আমাদের কুকিং প্রসেস ইজ সামথিং যেটা খুবই ফল্টি আমি বলবো। আমাদের কুকিং প্রসেসে যাও নিউট্রিশন থাকে সেটাকে আমরা এমন গুলায় প্যাঁচায় বানায় ফেলি যে আসলে আমি যখন খাচ্ছি কিছুই নেই, টেস্ট টেস্টটা বেশি ফোকাস করতে যে নিউট্রিশনকে বাদ দিয়ে দিই। এক্স্যাক্টলি। সো এই জায়গাটা একটা সেকেন্ড পয়েন্ট। অ্যান্ড থার্ড পয়েন্ট হচ্ছে হাসুন, মেন্টাল স্ট্রেস ফ্রি থাকুন, যতটা পারুন নিজের ভালো লাগাকে প্রায়োরিটি দেন, যেটা আমরা ভুলে যাচ্ছি। স্বপ্ন দেখার বিষয়টা কিন্তু এই কারণেই ইম্পর্টেন্ট। স্টিল আমি আমার বয়স হয়ে গেছে, আমি এখন রিটায়ার্ড লাইফে আছি, তার মানে আমার স্বপ্ন দেখা নিষেধ না। আমাকে জিজ্ঞাসা করেন, আমি মোটামুটি 10 থেকে 12টা লিস্টই বলে ফেলবো যে আমার এখনো কি কি স্বপ্ন আছে। সেই প্রশ্নে আমি যাব। Exactly. তার আগে আমি আসি হচ্ছে উর্মি আপুর কাছে। আপনার গান, আমি জানি যে গান হচ্ছে সবচেয়ে বেশি ধ্যানের একটা জায়গা আপনার, একদম সবকিছু জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়ে আছে। যদি সঙ্গীত শিল্পী না হতেন তাহলে কি হতেন? অভিনয় শিল্পী হতাম। ও বাবা, কারণ শিল্পী হতেই হবে। শিল্পী হতেই হবে বলতে আসলে ছোটবেলা থেকে মানে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের যতগুলো সেক্টর আছে মোটামুটি গানটা আমি শুধুই গান করব এই ডিসিশনে আমি এসেছি অনেক পরে। কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে 3-4টা সাবজেক্টে একসাথে কম্পিটিশন করতাম। ও বাবা, গান, অভিনয়, জারি গান যেটা ছিল আমাদের, যেটা এখন হয় না। হ্যাঁ, জারি গানটা যেটা কম্পিটিশন হতো, তো আমি কিন্তু একদম ন্যাশনাল লেভেল পর্যন্ত জারি গান, ন্যাশনাল লেভেল পর্যন্ত জারি গানে প্রতি বছর আমি কম্পিট করতাম এবং পুরস্কার পেতাম। তারপর আমি বক্তৃতা পর্যন্ত করেছি, অভিনয় করেছি, কবিতা আবৃত্তিও করেছি। বক্তৃতা যে করেছেন সেটা আমি বুঝতে পারছি। বক্তৃতাও করেছি। তো এই বিষয়গুলো হয়েছে কি আমার খুব আগ্রহ থাকতো, মানে আমার খুব আগ্রহ, এখনো আমি 2-3টা কাজ একসাথে করতে আমি পছন্দ করি। হ্যাঁ, কারণ কি আমি সময় নষ্ট করি। আমি এমনও আছে, আমি হয়তো রান্না করছি, ওই পাশে যে আরেকটা কাজ করছি, সাথে গান তো শুনছি সারাক্ষণ। আমি যে কোনো কাজের সময় গান শুনি আর বাকি সবকিছু করতে পারি আর কি। তো অভিনয়টা আমি খুব ভালো করতাম। 2005-এ একটা কম্পিটিশন হয়েছিল একটা চ্যানেলের, যেই কম্পিটিশনটাতে গানও ছিল, অভিনয় ছিল। তো ওখানে সারা বাংলাদেশ থেকে 2 জন মাত্র 2টা সাবজেক্টে টিকেছিল, আমি টিকেছিলাম তার মধ্যে। তো অভিনয় যখন আমি টিকে গেলাম তখন আমি টিনেজার ছিলাম, এবং ওই দিন আমার বাবা একটা মানে চাকরির জরুরি কাজে, গান এবং অভিনয় 2 সেক্টরেই আপনি সিলেক্টেড? হ্যাঁ, দুটাতেই আমি সিলেক্টেড। ওই সময় আমার বাবার খুব জরুরি একটা কাজে উনি চলে গিয়েছিলেন, আমার মামা ছিলেন সাথে। আর আমিও অত বুঝতে পারিনি। আমি যখন সিলেক্ট হয়ে গিয়েছি আমাকে তখন নিয়ে গিয়ে ওনারা এগ্রিমেন্টে সাইন করে ফেলেছে। তো তখন তো আমি জানি না যে আসলে এগ্রিমেন্টটা কি, আমি করে ফেলেছি। তো পরের পার্টে যখন আমি গান করলাম, গানের স্কার্টটা স্যার আমাকে দিবেন হাতে, তখন পেছন থেকে এসে একজন বলতেছে, স্যার উনি তো অভিনয় সিলেক্ট হয়েছে। তখন আমি বলছি, তুমি অভিনয় সিলেক্ট হয়েছে? আমি বলছি যে হ্যাঁ। বলে যে এগ্রিমেন্টে সাইন করেছে? আমি বলছি জি। বলে তোমাকে তো তাহলে গানে নেওয়া যাবে না। আমি ওখানেই কান্না শুরু করে দিয়েছি যে না, আমি গান করব, তাহলে ওটা বাদ দিয়ে দেন। বলে না, তুমি ওটা করেছো, ওটা করতে হবে। তো তারপরে গিয়ে মানে ওই টাইমে আমি ডিসিশন নিয়েছি যে আমি মানে অন্য সবকিছু ছেড়ে দিতে পারবো, আমি শখে করি অন্য সবকিছুই, কিন্তু আমি গান ছাড়তে পারবো না। মানে মন আসলে গান ছাড়া আর কিছু চায় না। আমার মাও সব গান ছাড়া। আমি কিন্তু 3-4টা নাটকও করেছি, টেলিভিশন নাটকও করেছি। আমি আমার গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছি, নাটকের অনেক অফারও পেয়েছি। বাট ওই সময়টাতে যে আমি 2টা একসাথে, মানে অভিনয়ের সাথে আর আমি গানটা মেলাবো না, এর জন্য আমি অভিনয়টা একদম বাদ দিয়ে দিয়েছি। খুবই চমৎকার একটা ঘটনা আমরা শুনলাম। আমরা আশা করি যে আপনার এই যে অভিনয় করার যে স্বপ্নটা, এটাও পূরণ হবে। আর ইতিমধ্যে আমার সাথে আমার জুমের বন্ধুরাও জয়েন করে ফেলেছে। রাশিদা আপা সুদূর কানাডা থেকে জয়েন করেছেন, নার্গিস আপা আছেন, নাজিয়া আপা আছেন ইউএসএ থেকে, অনেকদিন পর দেখলাম। তারপরে এখানে সুবর্ণা আপা আছেন। আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকের আড্ডায়। আমরা আড্ডা দেব, তবে তার আগে একটা ব্রেক নিব। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। আড্ডা জমে উঠেছে, জুমে বন্ধুরা জয়েনও করে ফেলেছে। তাই যারা এখনও আমাকে জয়েন করেননি, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে যুক্ত হয়ে যান। আর যুক্ত হওয়ার জন্য আপনাকে ছোট্ট একটা ক্রাইটেরিয়া ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনাকে হতে হবে একজন নারী, কারণ এটা আমাদের লেডিস ক্লাব। আমরা আড্ডা দিচ্ছিলাম, আমাদের জুমের বন্ধুরাও জয়েন করে ফেলেছে, তাদের কাছে আমরা যাব। তবে তার আগে আরেকটু আমরা এখানে আড্ডা দিয়ে নিই।
আমরা কিন্তু কথা বলছিলাম আমাদের স্বপ্ন পূরণ, স্বপ্ন মানে অপূরণ সবকিছু নিয়ে আসলে সামাজিক বর্তমান আমাদের অবস্থাটা নিয়ে আমরা কথা বলছিলাম। স্বপ্ন পূরণের পাশাপাশি সেটাও তো একটা বড় লাইফস্টাইল। হ্যাঁ। যেমন আমি রিসেন্টলি ইউএসএ ঘুরে আসলাম, ওখানের ওনাদের যে মানে কি যে কঠিন লাইফ, জীবনের যে কঠিন যুদ্ধগুলো আমি দেখে এসেছি, আমার মানে আমার সাথে অনেকেই অনেক কিছু শেয়ার করেছে। সত্যি আমরা সেই হিসাবে বলবো বাংলাদেশে কিছুটা ফ্যাসিলিটি হলো বেশি পাই, মানে ওনাদেরকে এত বেশি কাজ করতে হয় ঘরে বাইরে, প্রত্যেকটা ঘড়ির কাঁটা, একটা মানুষ না আস্তে আস্তে রোবটের মতো হয়ে যায়, পুরা রোবোটিক। যেমন আমরা যে এই যে গেছি, আমরা কিন্তু 1 মাস আগে প্ল্যান করে মানে কবে কোথায় যাব তারা ওইভাবে ছুটি নিয়ে রেখেছে, দেন আমরা কিন্তু ঘুরেছি। ঠিক ওদেরও তাই, যে 1 মাস আগে থেকে প্ল্যান। আমাদের তো যেমন কালকে আমি আমার বোনের বাড়ি মন চাইলো চলে গেলাম, বন্ধুর বাড়ি চলে গেলাম, ওইসব ওখানে চলবে না। তো এই যে আপনি আমেরিকা, সবচেয়ে যেটা প্রবলেম, হ্যাঁ যেটা আমি দেখেছি যে ওখানে যারা বর্ন হয়েছে বাচ্চারা আর যে প্যারেন্টস গার্জিয়ানদের মধ্যে দুই একটা পক্ষের স্বপ্নের বিশাল একটা ডিফারেন্স। ওইখানে আমেরিকান ওই কালচারটা চলে আসছে। আর আমাদের যারা এখানে আছে ওনারা কিছুটা ইসলামিক মাইন্ডেড, কিছুটা চায় যে বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করতে রাখতে, কিন্তু দোটানায় পড়ে কোনোটাই ঠিক মতো হচ্ছে না। একদম। তো একটু দেখি আমরা তাহলে একটু আমেরিকা থেকে এখন ঘুরে আসি, আমাদের ঘুরে আসি আমরা একটু নাজিয়া আপার কাছে আসি। ওই আছে। নাজিয়া আপা আনমিউট করে নেবেন। ও Good শহরেই morning. গেছিলাম, আমি ভার্জিনিয়াতেই গেছিলাম। নাজিয়া আপা ওর আপনার, শহর অনেক সুন্দর, আমি ঘুরে এসেছি। আচ্ছা হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং আপা। আপা আপনার কাছে আমি জানতে চাই, এই যে আপনি প্রবাসে আছেন, এটা কি আপনার জীবনের স্বপ্নগুলোর মধ্যে একটা ছিল যে এখানে থাকবেন, এখানে সেটেল হবেন? আমি স্বপ্ন, আমার মা আমার জন্য মনে হয় একটু বেশি বেশি স্বপ্ন দেখে ফেলেছিল। আচ্ছা। আমি সবসময় আমার মায়ের কথা বলি, কারণ আমরা মেয়েরা, আমাদের যুগের মেয়েরা মায়ের স্বপ্নতেই কিন্তু বড় হওয়া। এটা 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 শুনলে অনেকের মনে হবে এটা কেমন কথা। আমাকে যদি জিজ্ঞেস করতো তুমি কেন গান করো, আমার মা বলেছে তাই। আচ্ছা তুমি কেন লেখাপড়া করো, সাঁতার কেন শিখছো, বা এটা কেন, আমার মা বলেছে তাই। কিন্তু আসলে যে এটাও আমার ইচ্ছা। আরেকটা অনুষ্ঠানে আমি বলছিলাম যে একজন গেস্ট আমাকে বলছিলেন যে আপনাকে হয়তো বাসা থেকে প্রেশার করা হতো। আমি বলছি এটা বলেন না, আমার মা এই অনুষ্ঠানটা দেখে, যেটা দেখতে আছে। এটা বলেন না, কারণ হচ্ছে আমি আসলে পছন্দ করতাম। তখন তো আর নিজেকে সেইভাবে চিনতাম না। এতগুলো কাজ যখন করতাম, একটা আমার রুটিন থাকতো। আমার কাজিনরা মানে স্ট্রেসড আউট হয়ে যেত আমার রুটিনে। ওরা বলতো যে না আমরা এটা পারবো না। তার মানে আমার ভালো লাগাটা ছিল ভিতরে, এই কারণেই কিন্তু আমি এটা করতে পেরেছি। আর স্বপ্ন দেখা, লেখাপড়া আমার করতে হবে বলে করেছি। আমি ওরকম কিছু না যে লেখাপড়াকে ভালোবাসি, ওরকম আতেল না ভাই। আমাকে পড়তে হবে, এই জন্য আমার লেখাপড়া করা। নাজিয়া আপা আর একটা একটু জিনিস আপনাকে আমার আমি মাথায় ইন্টারাপ্ট করি, ছিল। হ্যাঁ? Sure, আমার sure, মনে sure. হচ্ছে যে ওখানে বসে আমি কথা বলছি। আমি বুঝতে পারছি। হ্যাঁ, ওই যে মা বলেছে তাই আমার যেতে হবে, হ্যাঁ, মা একদম, বলেছে আমার পড়তে একদম। হবে, আমার দেশের মা বাইরে যেতে বলেছে, হবে, হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ, মনে হচ্ছে আমি কথা বলছি। এবং আপনি বলছেন Exactly. আপা আতেল, এরা এখন যারা সব বাচ্চারা জায়গায়, জেনারেশন বলবে হ্যাঁ। এটা হচ্ছে আই হ্যাভ লার্ন ফ্রম মাই ডটার, নার্ড। নার্ড, হ্যাঁ, রাইট, নার্ড। এখন হচ্ছে ওরা আর আতেল বলে না। একদম একদম এটাও ছিল। আমি কিন্তু খুব ভালো আবার পেইন্টিংও করতাম ছোটবেলায়। হ্যাঁ, মানে আমার পেইন্টিং এরও কিন্তু একজন ছিলেন যে আমাকে পেইন্টিং এ, আবার হাতের সেলাইও কিন্তু আমার খুব ভালো ছিল। মানে তুমি আমাকে মানে জ্যাক অফ অল, মানে All মাস্টার trade, অফ master of none. এর একদম এই জিনিসগুলো আসলে আমার ভিতরে ছিল। এই কারণে আমার মা, এখন স্বপ্ন আমি অনেক পরে দেখেছি। এখন লেখাপড়া যে বললাম না করতে হবে বলে করেছি, যখন পড়াশোনাটা করছিলাম তখন আমার একটা ভালো লাগা কাজ করতো। আমি আমার ইঞ্জিনিয়ারিং ক্লাসমেটের সাথে সেদিন বলছিলাম যে আমি মনে হয় ম্যানিফেস্ট করেছি যে আমি এই সেক্টরেই, এখন যে সেক্টরে আমি কাজ করি, ওটা যখন আমি পড়তাম তখন তো আমি বুঝতাম না যে এটা ভালো, এর ফিউচার কি। এই গুগল সাহেব তো তখন ছিলেন না, না তো তখন আমাদের কোনো আইডিয়া ছিল না। তো এই এখন মনে হচ্ছে যে
আমি আসলেই ভালো লাগা থেকেই মোটামুটি টার্গেট ফোকাস তৈরি হয়ে যায় ভালো লাগা থেকে। এটা স্বপ্নটা দেখায় আসলে অনেক আকাশ ছোঁয়া স্বপ্ন। আমার স্বপ্ন এখনো আকাশ ছোঁয়া, যেটা আমি এখনো মনে হয় না কোনোদিন ফুলফিল হবে, কিন্তু আমার স্বপ্ন এখনো অনেক অনেক বড়। সো অনেক স্বপ্ন, এখনো কতটুকু যেতে পারবো জানি না। তবে এই যে স্বপ্নটাকে যে শেয়ার করতে পারছি, হয়তোবা নিউ জেনারেশনের কোনো মেয়ে যদি শুনে থাকে, যে বাবা, আমি তাদের জন্য বলবো যে মা বাবা অনেক সময় বলে না, তারা দে লিভ থ্রু দেয়ার চিলড্রেন। এটা না আসলে খুব একটা খারাপ কিছু না, মা বাবাকে না, অত it's- হেট এটা করার true, কিছু নাই। এটা ট্রু। আমি বলবো যে প্লিজ ফলো দেয়ার ড্রিম, যেই ড্রিমটা তারা দেখেছে তাদের জন্য, যেটা হয়নি। কারণ এখন এই যুগ আমাদেরকে, তোমাদেরকে সেই ফ্যাসিলিটিটা দিচ্ছে ওই ড্রিমটা ফুলফিল করার। প্লিজ ডু ইট। থ্যাংক ইউ নাজি আপা। তো আমরা তো ইউএসএ গেলাম, এবার একটু কানাডা থেকে ঘুরে আসি। রাশিদা আপার কাছে যাই। আপা, আনমিউট তো করাই আছে, তো আপনার কাছে জানতে চাই যে রীতা আপা কিছুক্ষণ আগে বলছিলেন যে ছেলে মেয়েদের স্বপ্ন আর বাবা মার স্বপ্ন এখন একটা ক্ল্যাশ হয়, আপনার ক্ষেত্রে কি তাই হয়েছে? আসলে এটা তো সবাইকে জানাই শুভ সকাল এবং সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। অনেক তো ধন্যবাদ আপা। আপনি কেমন আছেন এটা জেনে নেই, আপনার সাথে কয়েকদিন দেখা হয়নি। আমি ভালো আছি। মরিয়াম আপু। হ্যাঁ, জি। আমি ভালো আছি। তো জি, এখন উনি যে কথাটা বললেন যে আসলে এটা একটা ক্ল্যাশ হয়, এটা দেশে বিদেশে সব জায়গায়, যেমন হ্যাঁ, 90-র এটা সব দশকের পর জায়গায় হয়। থেকেই। হ্যাঁ, এখন এইখানে উনি যে বলল, এখানে আসলে প্যারেন্টসরা এত যান্ত্রিক যে ওদের সাথে স্বপ্ন ম্যাচ করে না, স্বপ্ন করবেও না। কিন্তু আমাদের সময় যেটা নাজিয়া বলেছে, ইট ইজ ট্রু, যে মা বলেছে আমার মেয়েকে আমি নাচ গান কবিতা আবৃত্তি সব শিখিয়েছি, তো গিটারও বাজাতে পারে। ফাইনালি আমার স্বপ্ন ছিল, আমার এক সময় স্বপ্ন ছিল নিজের প্রতি, যে নিজে এক সময় আমি শিল্পী হব, অভিনয় করব, উপস্থাপনা করব, এটা বাহ। আমার খুব শখ ছিল। এটা চেঞ্জ হয়ে গেল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। স্বপ্ন মানেই জীবন, জীবন মানেই আলোর ভুবন। স্বপ্ন না দেখলে কিছু পূর্ণ হয় না। তার আশা লাগে পরবর্তীতে আসলে যখন আমি, বেঁচে থাকতে হলে। হ্যাঁ, যখন আমি দেখলাম যে আমার লাইফ তো অলমোস্ট মানে ওইদিকে যাওয়ার মতো আর সুযোগ নেই, কনজারভেটিভ ফ্যামিলি, তখন পৃথিবী অ্যাডভান্স হয়ে গেছে, তখন ছেলে মেয়ের উপরে বর্তালাম, হ্যাঁ ছেলে মেয়ে সব করবে। তো এটা নিয়ে তো ছেলে মেয়ে এখনো রিগ্রেটস করে যে আমাকে ডাক্তার পড়ালা কেন, এত টাইম ওয়েস্ট হলা। আর এখানে এখানে কথা যেটা মানে কানাডা ইউএস এর কথা আমি বলি, এখানে ছেলে মেয়েদেরকে মায়ের স্বপ্ন পূরণ করানো কোনোভাবেই সম্ভব না, বুঝিয়েও না, কনভিন্স করেও না, কোনোভাবেই না। ওরা স্কুল থেকেই সেইভাবে গড়ে শেখে। উঠে, ওদের নিজেরটা নিজে একদম করার। ইন্ডিপেন্ডেন্ট ভাবে নিজেরটা নিজে স্বপ্ন দেখা, নিজের স্বপ্ন নিজে গড়া, সে যে যেভাবে চায়। স্কুলে সে প্রাউডলি বলে উঠে যখন 6-7-এ পড়ে, আমি শেফ হতে চাই, আমি মেকানিক হতে চাই। এটা 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 আসলে আমি বলবো এখনকার জন্য খুবই ভালো, যে যেটা মন থেকে চায়, যার যেটা স্বপ্ন তারপরও সেটা আমরা তার আসলে ফুলফিল ভাবে হচ্ছে। একটু হ্যাঁ, চিন্তা করে নিলে হয়তো বা সুযোগ থাকলে সম্ভব হবে। অনেক ধন্যবাদ রাশিদা আপা। এবার একটু আমি সুবর্ণা আপার কাছে যাই। সুবর্ণা আপাও খুব সম্ভবত দেশের বাইরেই আছেন, ইউএসএ আছেন, আবার আমি কানাডা থেকে ইউএসএ চলে আসছি। সুবর্ণা আপা, আপনিও যতটুকু আমি জানি আপনিও একজন ইঞ্জিনিয়ার, তো আপনার কি স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবার, নাকি বাবা মার স্বপ্ন পূরণ করেছেন? না, আমার বাবা মার স্বপ্ন ছিল আমি ডক্টর হব। আচ্ছা কারণ তারা সবসময় ভেবেছে যে মেয়েরা ডক্টর হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, এরকম কিছু। বাট আমি খুবই ভয় পেতাম রক্ত বা এরকম। আচ্ছা যখন আচ্ছা আমি বায়োলজি ক্লাসে গেছি তখন আমার প্র্যাকটিক্যাল ক্লাসে খুবই ভয় লেগেছে, এবং আমি ম্যাথস পছন্দ করতাম। সো আমি চিন্তা করেছি যে না, আমাকে তাহলে ইঞ্জিনিয়ার হতে হবে, আইদার ইঞ্জিনিয়ার অথবা ডক্টর, দুইটাতে অপশন ছিল তখন। তো তখন আমি ফরচুনেটলি আমি বুয়েটে চান্স পেয়ে যাই। তো তখন আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লাম। তো তারপরে আমার কাছে মনে হয় যে আমি কখনো স্বপ্ন দেখে কিছু করিনি, লাইফ আমাকে লিড করেছে। তো পরে আমি এমবিএ করলাম। এমবিএ করার পরে হঠাৎ করে মনে হলো যে না, আমার পিএইচডি করা উচিত। তো সেই জন্য আমি আসলে আমেরিকাতে এসেছি।
তো তারপরে যখন আমি ডক্টরেট করলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে বাবা মার স্বপ্ন পূরণ করেছি, ডক্টর এবং ইঞ্জিনিয়ার দুটোই হতে পেরেছি। এটাই আসলে আমার So, মনের অনেক কোথাও অনেক ছিল যে ধন্যবাদ। বাবা মার স্বপ্নটাই পূরণ করতে হ্যাঁ হবে। মানে সেটা ওই যে ছিল। আপু কিন্তু একটা কথা বলেছেন যে উনি কখনো স্বপ্ন দেখেননি, ওনাকে Life লাইফ lead যেখানে করে নিয়ে গেছে। নিয়ে কিন্তু গেছে। এই যে আমাকে আমেরিকা যেতে হবে, আমাকে পিএইচডি করতে হবে, এটাও কিন্তু একটা স্বপ্ন। এই স্বপ্নটা দেখাটাও কিন্তু আমাদের দেশে যদি প্রেক্ষাপটে চিন্তা করি অনেক মেয়ের জন্য কঠিন, বা বেসিক নিড যেটা আমাদের মেয়েদের সেটা পূরণ করাও কিন্তু কঠিন। তো এই প্রেক্ষাপট থেকে আমি একটু উমিয়াপুর কাছে আসি। আপনার আশেপাশে নিশ্চয়ই আপনি অনেক ফ্রেন্ডকে দেখেছেন, বা যখন আপনি গান শিখেছেন যে বাসা থেকে অনেক প্রেশার যে তুমি গান শিখবে না, সেখানে আপনার ব্যাপারটা কিন্তু পুরোটাই উল্টো। তো তখন কেমন লাগতো, বা তাদেরকে যখন আপনি কিছু বলতেন সাজেশন কি দিতেন যে তোমরা এভাবে কনভিন্স করো বা কিছু করো? আসলে আমি তো ছোটবেলা থেকে যে গণ্ডিতে আসলে বড় হয়েছি, তো সেখানে আমি যাদের সাথে গান করতাম তারা একটা এইজ পর্যন্ত তারা দেখা গেছে যে যেমন বললাম জারি গান করতাম, ওখানে তো আরো 4-5 জন ছিল। জারি গান কিন্তু খুব মজার, তুমি শোনো নাই? আমি শুনেছি এবং আমি এটা একদম গল্পের মতো, গল্পের মতো। কিছুক্ষণ পরে আপুকে বলবো গান শোনাতে, তবে এই ঝালাকটাকে ছেড়ে নেই। তো ওদেরকে মানে কিছু আছে যারা অনেক ভালো গাইতো, অনেক ভালো গাইতো, আমি দেখতাম আমার সাথে ফার্স্ট হতো। একটা সময় গিয়ে তারা শুধুমাত্র বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য, হয়তো পড়াশোনার জন্য অথবা পারিবারিক চাপে তারা পারেনি, আমারই কষ্ট লাগতো। তাদেরকে আমি বোঝাতাম যে তোমরা নিজের ইচ্ছা একটু প্র্যাকটিস করো, একটু বোঝানোর চেষ্টা করো, কিন্তু আসলে সবাই সেই সাপোর্টটা পায় না ফ্যামিলি থেকে। আবার অনেকেই আছে নিজের থেকে, যেমন আমি যখন স্কুলে পড়তাম একটা মেয়ে ছিল, নয়না ওর নাম ছিল, ও খুবই চমৎকার গাইতো, এখনো ডক্টর, বাট হচ্ছে ও যত সুন্দর গাইতো ও কিন্তু সেটা ছেড়ে দিয়েছে। কিন্তু আমি দেখা গেছে যে আমার লাইফে আমি অনেক কিছুই ছেড়ে দিয়েছি, গান কখনো ছাড়তে পারবো না। আপনার এই কথাতে আমার মনে পড়ছে, আমারই পরিচিত এক ফ্রেন্ড আছে যে ডাক্তার, সে এমবিবিএস ডাক্তার, কিন্তু সে সারা জীবন চেয়েছে ক্রাফটার হতে। সে ক্রাফটিং করে, সে বিজনেস করে, সে ক্রাফটিং শিখাচ্ছে, সবকিছু করছে, কিন্তু তাকে ডাক্তারিটাও করতে হচ্ছে। হ্যাঁ, সে চমৎকার একটা ইন্টেলিজেন্ট একটা মেয়ে, সে যদি মন থেকে ডাক্তারি করতো বা ডাক্তার হতো তাহলে হয়তো বা সে অনেক বড় ডাক্তার হতো, কিন্তু সে চাচ্ছে না। ওদিকে ফ্যামিলির প্রেসারে সে ক্রাফটিংও ঠিকমতো করতে পারছে না, আলটিমেটলি ফ্রাস্ট্রেশনে। তো এই ফ্রাস্ট্রেশন নিয়ে আমরা গল্প করব, আরো আড্ডা দিব, তবে তার আগে একটা ব্রেক নেব। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আড্ডা জমে উঠেছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লেডিস ক্লাবের আড্ডায়। যারা যারা এখনও আড্ডায় যুক্ত হননি, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে যুক্ত হয়ে যাবেন। আমরা কিন্তু আমাদের জুমের বন্ধুদের অনেক কিছু শুনলাম, অনেক স্বপ্নের কথা শুনলাম, এবং কিছুক্ষণ আগে মানে বিরতিতে যাওয়ার আগে আমরা একটা কথা বলেছিলাম যে আমি ফ্রাস্ট্রেশন কাজ করে যখন দেখা যায় যে স্বপ্নটা পূরণ হয় না, বা আমার স্বপ্নটাকে বাদ দিয়ে আমার উপর একটা স্বপ্ন চাপিয়ে দেওয়া হয়, অন্যের স্বপ্ন আমাকে পূরণ করতে হয়, তখন একটা ফ্রাস্ট্রেশন কাজ করে। তো এই ফ্রাস্ট্রেশন থেকে বের হওয়ার জন্য আমি রিতাপা আপনার কাছে জানতে চাই যে কি করা যেতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা নিরুপায়, আমাদেরকে আসলে করতেই হবে, মেনে নিতেই হবে। হ্যাঁ, আমি আমার একদম কাছের মানুষ, আমার কাজিন, আপন মামাতো বোন, এরকম তার বাবা মার খুব শখ মেয়ে ডাক্তার হবে, তাকে জোর করে ডাক্তারি পড়ালো। একদিনের জন্য সে একটা রুগী দেখেছে বলে আমার মনে হয় না। যাই হোক, সে তার লাইনেই চলে গেছে, সে পলিটিক্যাল লাইনেই চলে গেছে। তার ইচ্ছা ছিল যে সে ব্যারিস্টার হবে বা ওই লাইনে যাবে, কিন্তু বাবা মার জন্য যেতে পারেনি। তো পরে আমি ওকে অনেক কাউন্সিলিং করেছিলাম ওই সময়, একটা সময় যে আরে মানে মামা মামি বলছে তুই পড়, ব্যাস পড়াটা কোনো মতো শেষ কর, তারপরে তোর যেটা ভাল লাগে সেটাই তুই কর। তো ও কিন্তু তাই করেছে, ওর যেটা ভালো লাগে, ওর যে জায়গাটা, সেই জায়গাটায় সে চলে গেছে। এবং সবচেয়ে মজার ঘটনা, সে এখন একটা শহরের মেয়র। বাহ, মানে এটাও কিন্তু একটা ভালো দিক যে আমাদের পলিটিক্যাল সেক্টরে যদি এরকম শিক্ষিত মানুষ থাকে, বললাম তো সে এখন মেয়র। জনগণের জন্য আমার এই লেডিস ক্লাবেও নিয়ে আসছিলাম, ও আমার সাথে একদিনের সারটাও দিয়ে গেছে। তো এই জন্যই বললাম যে স্বপ্ন না মানুষের, ওই বাবা মারটা পূরণ করে নিজেরটা করা যায়, যেমন ও ওরটা করেছে। আসলে একটু ব্যালেন্স করতে শিখতে হবে আমাদের জীবন, আসলে ব্যালেন্সটারই বেশি অভাব। তো কাজু, আপনার কাছে একটু জানতে চাই, যদি ভুল না করে থাকি, আপনি লেখালেখিও টুকটাক করেন,
তো টুকটাক। হ্যাঁ, তো এটা কি টুকটাক হিসেবেই রাখার ইচ্ছে ছিল নাকি এটা নিয়ে সামনে আগানোর ইচ্ছা ছিল? আমার মনে হয় ছোটবেলা থেকে ওই যে থাকে না যে আকাশ ছোঁয়া যেটা স্বপ্ন, ইচ্ছা, সেই ইচ্ছাটা এরকমই ছিল যে আমার প্রতি বছর একটা কবিতার বই বের হবে। সো আই ওয়াজ লাইক দ্যাট, বাট লেখালেখিটাকে আসলে ওইভাবে চর্চা রেখেছি এখনো নিজের অসম্ভব একটা ইচ্ছে থেকে, বাট প্রফেশনে বা যেটাকে বলে কনসেন্ট্রেট করে আসলে হয়নি। ছোটবেলার কথা এখনো মনে আছে যে গল্পের বই পড়া ছিল সবচেয়ে নিষিদ্ধ অপরাধ, কেন জানি না। তো ডিম লাইট জ্বালিয়ে রাত্রেবেলা বই পড়েছি, বইয়ের মাঝে, হ্যাঁ, তারপর বা পড়ার বইয়ের মতো মলাট বানিয়ে বই পড়েছি। এই গল্পগুলো এখন যখন আমার মাকে বলি, আমার মা বলে এরকম ফাঁকি দিছিস আমাকে? আমি বলছি আমার তো আরো ইন্টারেস্টিং কাহিনী, আমার মা হচ্ছে কবে মারলাম তোমাকে, হ্যাঁ, তাহলে এটা তো কোথায়? আছে। তাহলে ওই কবে বলে কি, মারলাম তোদের তোমাকে? যে তোর যে এত কষ্ট ছিল জানতাম না, এরকমও বলে। তো আমার মনে আছে কবিতা লিখতে গেলে ভয় লাগতো। আমার জীবনের প্রথম একটা ডায়েরি ছিল যেখানে অনেক পৃষ্ঠার পর পৃষ্ঠা কবিতা, এবং তখন যেটা হয় টিনেজার বয়স, একটু রোমান্টিক কবিতাই বেশি লেখা হতো। তো ওই কার জন্য লেখা এই প্রশ্নের উত্তর না দিতে পেরে একটা পুরো ডায়েরি আর কি ছিঁড়ে ফেলতে হয়েছিল। স্টিল আই মানে রিগ্রেট ফর, যদি বলেন যে কোনটা নিয়ে রিগ্রেট করে, ওটা একটা রিগ্রেট আছে। তারপরগুলো মোটামুটি সরিয়ে লুকিয়ে খাটের তলায় রাখা হয়েছে। এবং আমাদের সময় তো আসলে প্রাইভেসি বলে কিছু ছিল না। আমি যেমন এটা পাইনি বলে আমার মেয়ে যখন একটু বড় হওয়া শুরু করলো, ওকে একটা ড্রয়ার দিয়েছি এবং চাবি দিয়ে আমি বলেছি যে আই উইল নেভার লুক অ্যাট ইট। তোমার যদি কখনো মনে হয় যে এখান থেকে আমার মাকে কিছু দেখানো দরকার, প্লিজ দিও, তুমি এটুকু অ্যাসিওর থাকো আমি কোনোদিন খুলে দেখবো না। সো আসলে আমি ওটা আমার ওই একটু কষ্ট থেকেই করেছি আসলে। আচ্ছা, একটা কবিতা কি আজকে আমরা শুনবো? হ্যাঁ, আজকে একটা শোনাবো, বিকজ স্বপ্ন নিয়ে একটা খুব আমার কাছের কবিতা আছে। মানে আপনারই আমি লেখা? প্রায়, হ্যাঁ, আমারই লেখা। প্রায় আমি এটা আবৃত্তি যখন করি আমার অনেক ভালো লাগা আসে। দুটো কারণ, একটা হচ্ছে আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, এবং একই সাথে স্বপ্নটা যদি স্পেসিফিক্যালি কাউকে নিয়ে হয় তাহলে আরো বেশি ভালোবাসি। সো আমারই লেখা কবিতাটা একটু পড়ে শোনাতে চাচ্ছি আজকে সবার মাঝখানে। মাঝে মাঝেই স্বপ্নটাকে নেড়ে চেড়ে দেখতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে স্বপ্নের উষ্ণতাটুকু তুমি কি একইভাবে অনুভব করো? বোঝার জন্য পরতে পরতে হাতড়ে দেখি চাঁদহীন রাতের আকাশে যেমন করে তারা খোঁজে। স্বপ্নটা কখনো নীলাভ সবুজ, আবার কখনো যেন লালচে হলুদ। শুধু ভাবি কোন রঙেই নিজেকে রাঙালে আমি ছুঁয়ে দিতে পারি ওই স্বপ্নের শেষটা। তখন তারপর সেই ক্ষণেও তুমি কি আমাকে কাছে টেনে নেবে না? আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্নময়তায় আমার আজন্ম বসবাস। তুমি আছো, এই বোধটুকুই আমাকে রংধনু স্বপ্ন দেখায়। আজ পথ চলা বড় ছন্দময়, বসন্ত দিনের রোদেলা মায়ায়। বাহ, চমৎকার। তো যার জন্য লেখা, তিনি কি আছেন এবং তাকে কি দেওয়ার সুযোগ হয়েছে? হ্যাঁ, তাকে দেওয়ার সুযোগ হয়েছে এবং তিনি বর্তমান আছেন। বাহ, একদম সোনায় সোহাগা, স্বপ্ন পূরণ। স্বপ্ন একদম স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমরা অনেক খুশি এই কারণে। আমিও খুশি। অবশ্যই, তার তো কোনো মানে প্রশ্নই আসে না যে আপনি খুশি কিনা। আচ্ছা, কবিতা হলো, আমরা একটা লাইফ টিপসও পেলাম, তো কি বাকি থাকে বলেন তো? গান। একদম। তো আপনার কাছে গানই শুনি এখন একটা। আচ্ছা, এখন যে গানটা করব, এই গানটা আসলে আমি রিসেন্টলি খুব শুনছি, যদিও গানটা অনেকদিন আগের, মানে অনেকদিন না, কিছুদিন আগের। একটা নোনতা বিস্কুট একটা ব্যান্ড আছে, খুব পরিচিত, হ্যাঁ, খুবই পরিচিত। ওদের গানটা। তো গানটা আমার খুবই ভালো লেগেছে, এর জন্য আমি এই গানটাই করছি। আচ্ছা। উড়ে যাবে সুখ চেয়ে রব, হয়তো না পাবো, হয়তো পাবো, ভাঙা কিছু স্বপ্ন নিয়ে বেঁচে রব। কখনো বা প্রতিবাদ, কখনো চুপসে রব। আমার ছোট নদী, আমার ভাঙা ঘর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। আমার ছোট নদী, আমার ভাঙা ঘর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। চলে যাব দূরে, ওই দূর অজানায়, হারাবো সুর মোহনায়। লুকিয়ে রব কোনো এক
শ্যামল মায়ায় সবুজেরই সীমানায়, কাকটাকা ভোর স্বপ্নে বিভোর নির্ঘুম অবুঝ বাতাস, জোনাকির দল দল ভেদে চল, আধারে হবে বসবাস। আমার ছোট নদী, আমার ভাঙা ঘর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। আমার ছোট নদী, আমার ভাঙা ঘর, আমার কিছু কল্পনা, তার পৃথিবী সুন্দর। খুবই সুন্দর গান, খুবই চমৎকার, আর কথাগুলো এত সুন্দর, খুবই সহজ, একদম টাচি টাচি। এই গানটা আসলে এই ব্যান্ডটা এখন খুব রেগুলার না, এই ব্যান্ডের যিনি শিল্পী উনি শিরোনামহীনের লিড ভোকালিস্ট যিনি, উনি হয়তো এখন এই ব্যান্ডটাতে কন্টিনিউ করার সময় পান না। তো এই গানটা আমি রিসেন্টলি হঠাৎ শুনেছি এবং আমার এত ভালো লেগেছে, আমি বারবারই শুনছিলাম আসলে, তাই চিন্তা করলাম আজকে লেডিস ক্লাবের বন্ধুদের শুনিয়ে দিই। আমাদের আড্ডার সাথে খুব চমৎকার একটা রিলেটেড হয়েছে, সেই জন্যই আসলে গানটা করা। খুব চমৎকার আপনি গিয়েছেন এবং এটা তো বারবার বলতেই হচ্ছে, এত চমৎকার তার গলা, খুবই সুন্দর। তো হ্যাঁ, তো এই তো গেল আমাদের স্বপ্ন যেগুলো পূরণ হয়ে গেছে। যদি বলি যে স্বপ্নের পূরণ করতে চাই সামনে, এরকম কিছু স্বপ্নর কথা বলেন, তাহলে কি বলবেন? কি আগে বলবে আমাকে? ওকে ফাইন। সো রীতা আপা গল্প করছিলেন, আমার রিসেন্ট স্বপ্নই বলবো এটাকে। এটা আসলে ম্যাচ করতে হয় উইথ অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড টাইম। সো ছোটবেলা থেকে বাবার সাথে প্রচুর ঘুরেছে। আমার বাবা ঘুরতে অনেক পছন্দ করতেন। লাইক ক্লাস 3-তে সেই সময় কক্সবাজার গিয়েছে, এরকম ভেরি ফিউ ফ্রেন্ডস উই হ্যাভ। আমি যখন এসে গল্প করেছি খুব এক্সাইটেড ছিল সবাই। তো বাংলাদেশের অনেক জায়গায় আমার বাবার সাথে ঘুরেছি, কাছের দেশ ইন্ডিয়া পর্যন্ত যাওয়া হয়েছে, বাট তারপরে আর হয়নি। সো ওই যে ঘোরাঘুরির অভ্যাসটা ভেতরে গেঁথে গিয়েছে একদম। সো লাইক একটা লিস্টে রেখে দিয়েছি যে আসলে কোথায় কোথায় ঘুরতে যেতে চাই। হ্যাঁ, এবং এটা আসলে শেষ হওয়ার মতো না, মানে বাড়ে খালি। সো যেমন এক সময় ছিল অনেক খুব বেশি চেয়েছিলাম ইজিপ্টে যেতে, বিকজ হিস্ট্রি এখন টানে আমাকে, ইতিহাস টানে। তো আলহামদুলিল্লাহ লাস্ট মার্চে আমি যাওয়ার সুযোগ পেয়েছি এবং মনে হচ্ছে যে বই উল্টাচ্ছি এবং ঘুরছি, বই উল্টাচ্ছি এবং ঘুরছি। নীল নদের উপরে ঘোরা, নাইল ক্রুজে গিয়েছিলাম, রাইট। সো ওই জায়গাটা মামির সামনে দাঁড়িয়ে আছে, একটা মামি দেখছি, দেখে ভয়টা লাগতো, যেটা মোটেই লাগছে না, একদম হলিউডের মুভি দেখে ফেরাউনের মামি আছে ওখানে। সো এখন লিস্টে নেক্সটে যেমন খুব ইয়েতে আছে, যেমন একবার লাস্ট আমি বলেছি যখন একদম নিজে ফিল করব যে এখন রিটায়ারমেন্ট এজে চলে যাচ্ছি, ছেলে মেয়ের টেনশন নেই, তখন আমি একবার অ্যামাজনে যেতে চাই। সো একদম আর কি 15-20 দিন ওরকম একটা ছোট্ট কাঠের শিপে করে, যেটাতে ঘোরে মানুষ, ওরকম একটা ঘুরতে চাই আমি। পাখির ডাক, ছোটবেলায় ওয়েস্টার্ন বইগুলোতে বা হচ্ছে সেবা প্রকাশনের বইতে আমরা যেরকম পড়তাম আমাদের ইমাজিনেশনে, ওরকম একটা জার্নি আপনি চান। তো এই গল্প শুনতে শুনতে আমার আরেকটা ব্রেক নেওয়ার সময় হলো। বাকিদের কাছ থেকে আমি শুনবো, তবে ব্রেকের পরে। অবশ্যই দর্শক, আরো একটা ব্রেক নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের আড্ডা কিন্তু চলছে, যারা যারা এখনও যুক্ত হননি দ্রুত যুক্ত হয়ে যান, কারণ আমাদের সময়ও কিন্তু গড়িয়ে শেষের দিকেই চলে যাচ্ছে। আর যুক্ত হওয়ার জন্য আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আর এই আড্ডায় যুক্ত হওয়ার জন্য আপনাকে পূরণ করতে হবে একটা শর্ত, সেটা হচ্ছে আপনাকে হতে হবে একজন নারী। আমরা কিন্তু আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম অনেক কিছু নিয়েই। তো হঠাৎ করে কথা বলতে বলতে কিন্তু কিছুক্ষণ আগে আমরা একটা বিষয়ে আমাদের মাঝে চলে এসছে, তো আমরা চাচ্ছি সেটা আমরা দর্শকদের কাছেও তুলে ধরি। নিজেদের স্বপ্ন নিয়ে তো আমরা অনেক কথা বলেছি, এখন যদি বলি যে অন্যের স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমরা কে কতটা ভূমিকা রেখেছি বা চেষ্টা করেছি কিনা, তাহলে কে কি বলবেন? আমি বলি। হ্যাঁ অবশ্যই আপা, আমি জানি আপনি অনেকেরই স্বপ্ন পূরণ করেছেন। আমি চেষ্টা করেছি আমার কাছের লোকজনের অনেকের স্বপ্ন পূরণ করতে। আর সবচেয়ে বড় জিনিস যে যার কাছে আমি সবচেয়ে বেশি ঋণী, আমার মা। 10 বছর আগে মা আমাকে বলল যে আমি হজে যেতে চাই। আমি বলছি ওকে, নো প্রবলেম, তুমি বলো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আমি সব ব্যবস্থা করে দিয়ে মাকে একদম ফার্স্ট ক্লাস ভাবে হজ করিয়ে আনলাম। মা খুবই হ্যাপি, খুবই হ্যাপি। এছাড়াও মা আমার সাথে দেশের বাইরে আরো গেছে,
নিয়ে গেছে, কিন্তু ওইটা তার একটা ইচ্ছা ছিল। তো ওই ইচ্ছাটা পূরণ করাতে আমি পেরেছি। আর কিছু কাজ করি, কিছু কাজ যে করি না তা না, সেগুলো আসলে অত বলতেও চাই না। পড়াশোনায় হেল্প করি, অনেকের আছে যারা খুব ভালো ছাত্র ছাত্রী আছে এরকম আমার লিস্টে, যাদের মান্থলি ফিসটা দেওয়া, তাদেরকে একটু পাশে দাঁড়ানো, হেল্প করা, এটা। আর আরেকটা জিনিস যে আমি যেহেতু লাইফস্টাইল নিয়ে কাজ করি আর জীবনটা তো মোটামুটি আমি অনেকটাই দেখেছি, তো আমার বর্তমান যেটা ভবিষ্যৎ পরিকল্পনাও বর্তমানও আমি বলবো যে আমি মহিলাদেরকে, বিশেষ করে মহিলারা যারা আছে 40 আপ যারা হয়ে গেছে, একটা সময় ফুল টাইম তার পরিবারকে দিয়ে দিয়েছে, যেমন মাই মনে করো ম্যানোপজ হয়ে যায়, বোঝেও না যে ম্যানোপজটা কি, তাদের যে সমস্যাগুলো হচ্ছে মেন্টাল ফিজিক্যাল সব কিছু মিলে, এই যে একটা সময় অসহায় হয়ে যায়, ট্রমাতে চলে যায়, ওই মানুষগুলোকে আমি যতটা পারি মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এবং আমার ইচ্ছা আছে তাদের জন্য আমি একটা সুন্দর যদি একটা জায়গা নিয়ে তাদেরকে একটা ভালো একটা পরিবেশে একটু হলেও তাদেরকে আনন্দে রাখতে পারি, এইটা আমার একটা মানে ইচ্ছা চাওয়া আছে। আমি জানি না কতটুকু পারবো, বাট আইল ট্রাই মাই লেভেল বেস্ট। আমি ইসেতে দেখছিলাম যে আজকেই একটা নিউজেই দেখছিলাম যে বিদেশে এরকম ওল্ড হোমগুলো সব ইউনিভার্সিটির পাশে হয়, যাতে স্টুডেন্টরা ওই অফ টাইমে গিয়ে ওদের সাথে টাইম পাস করে, এবং যার যত সময় বেশি হয় ওইখান থেকে ইউনিভার্সিটির তার টিউশন ফি কাট হয়ে যায়, সে ওই টাকাটা ওই মানুষগুলোকে সরকার তাদেরকে দিয়ে দেয়। তো ওদের অভিজ্ঞতাটাও শেয়ার হলো, আর ওরাও মানুষকে সেবা করাটা শিখলো। এই যে মানুষকে দিতে হয়, শুধু নিতে হয় না, এই যে দেওয়া জিনিসটা, এই বোধটা মানুষকে দেওয়া করা উচিত, যে আমি 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 না, আমরা সবাই, এই যে আমরার একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা আমার মনে হয় এই প্রজন্মের মধ্যে, এই যে আমি দেখলাম যে স্টুডেন্টদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ইউরোপের বেশ কয়েকটা দেশ এরকম, এবং ওদের এই যে ডরমেটরির পাশেই ওল্ড হোমগুলো। এটা আসলে আমাদের সবারই চর্চা করা উচিত। তো দেখি এই বিষয়ে আমাদের জুমের বন্ধুরা কি বলে। আমি একটু নার্গিস আপার কাছে যাই, আপা আনমিউট করে নেবেন। আপা, স্বপ্ন পূরণের কথা যদি বলি বা জীবনের স্বপ্নের কথা যদি বলি, এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে যে কোন স্বপ্নটা এই মুহূর্তে পূরণ হলে ভালো লাগতো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই দেখতে খুব পছন্দ করি, হ্যাঁ, আর স্বপ্নটা যখন সত্যি হয় তখন তো খুবই ভালো লাগে। আর স্বপ্নটা যে দেখতেছি, হ্যাঁ, কি বিষয়ের উপর দেখতেছি, এটাও কিন্তু একটা মানে ভালো লাগার বা মন্দ লাগার বিষয়, যে আমি যে স্বপ্নটা সেটা যদি আমি বাস্তবে যদি চিন্তা করি যে আমি এটা করতে চাই, হ্যাঁ, এই স্বপ্নটা আমি দেখছি বা এই স্বপ্নটা আমার এম যেটাকে চিন্তা করতেছি, লক্ষ্য, ওইটা যদি আমি ঠিক মতন ওই জায়গাটায় যেতে পারি তখন তো খুবই ভালো লাগে। আর ঘুমায় ঘুমায় স্বপ্ন তো সেটা তো মাঝে মাঝে মূল্যই থাকে না। এটা একটা দারুণ। আচ্ছা, নার্গিস আপার মনে হয় একটু সাউন্ডে সমস্যা হচ্ছে। আমি এই ফাঁকে নেলি আপার কাছে চলে যাই। নাহিদা নেলি আপা, একটু আনমিউট করে নেবেন। আপা, অনেকদিন পর বোধহয় আপনাকে আমি পেলাম। আপনার কাছে আপনার স্বপ্ন সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। দুটো আপার খুব ভালো ভালো কথাগুলো শুনলাম, আপার স্বপ্নের কথাগুলো আসলেই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। সবার থাকে স্বপ্ন, সবাই দেখে, কিন্তু স্বপ্ন তো সবার স্বপ্ন পূরণ হয় না। তবে যেগুলো দেখি এখন স্বপ্ন, এখন আসলে চিন্তা করি যে আমাদের বাচ্চাগুলো ভালো মানুষ হোক, কাজে আসুক, মানুষের জন্য ভালো কিছু কাজ করুক। এখন তো শুধু ওদেরকে নিয়ে সব, ওরাই যেন ভালো ভালো মানুষ হয়। হয়তো নিজেদের অনেক স্বপ্ন পূরণ হয়নি, কিছু হয়েছে, কিছু হয়নি, দেখেন ওদের নিয়ে স্বপ্নটা বেশি দেখি, ওরাই যেন আসলে ভালো মানুষ হয়, এরা যেন দেশের কোনো কাজে লাগে, ভালো কোনো কাজে লাগে, এটাই দেখি এখন স্বপ্নটা শুধু। অনেক ধন্যবাদ আপা। আমি এবার একটু হাসিনা আপার কাছে যাই। হাসিনা আপা, আনমিউট করে নেবেন। আপনাকে কি আমি অনেকদিন পরে দেখলাম, মনে তো হচ্ছে তাই। কোথায় ছিলেন আপনি? ছবি দেখছি। হাসিনা আপা কোথায় গেছিলেন আগে বলেন? কোথায় কোথায় একদম দলবল নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
গত শুক্রবারে হচ্ছে আপা আমার ভ্রমণ কন্যা সংগঠন থেকে অফিসিয়াল জি, ফটোশুট আমি ছিল দেখেছি তো আপনার ঢাকাতে। সেই ছবিগুলো সারা বাংলাদেশ ফেসবুক। থেকে 8টা বিভাগেরই আমরা সবাই জয়েন হয়েছিলাম ঢাকাতে বাহ। আপা। তো হাসিনা এটার জন্য আপা আমি join হতে একটু পারিনি। বলেন, এই যে জি। ভ্রমণ কন্যা সংগঠনটা নারীরা মিলে ঘুরে বেড়াচ্ছে, তো এটা তো এক ধরনের স্বপ্ন পূরণের মতো নারীদের, কারণ আমাদের দেশের নারীরা তো একা ঘুরতে পারে না। না। কেমন লাগে যে এতগুলো নারীর স্বপ্ন আপনি পূরণ করতে পারছেন, ঘোরার স্বপ্ন? আপু অনেক ধন্যবাদ। এটা তো আপু অবশ্যই অনেক প্রাউড করার মতো একটা বিষয় আমি বলবো, কারণ আমি যখন ওদের সাথে ফার্স্ট জয়েন হই না, তো এটা হচ্ছে 2016 সালে। আচ্ছা হিমু পরিবহন একটা সংগঠন আছে কিন্তু সারা বাংলাদেশে, হুমায়ুন আহমেদের আচ্ছা। প্রত্যেকটা জেলায় 64টা জেলায় আছে। তো ওইটার একটা লটকল মেলা ছিল আমাদের নরসিংদী জেলায়, ওখান থেকে আমি এই ভ্রমণ কন্যার খোঁজ পাই। তো ওখান থেকে আমার খুব শখ, আমি ভলান্টিয়ার হবো, কাজ করব। ওরা তো প্রথমে একটু শুনে অবাকই যে আমি ভলান্টিয়ার হবো, কাজ করবো, আমার 3টা ছেলে মেয়ে, সংসার, চাকরি। আমি বলছি, আমি করবো, আমাকে যদি নেওয়া হয়। তো যাই হোক, নেওয়ার পর আমি 6 মাস পরেই কিন্তু হচ্ছে নরসিংদী জেলার লিডার হই, 1 বছর পরে কোজন লিডার হই, বর্তমানে তো ঢাকা বিভাগের কোজন লিডার, নরসিংদী জেলার লিডার। এই যে ভ্রমণের বিষয়টা, যে দুজন মেয়ে আমাদের ফাউন্ডার এবং প্রেসিডেন্ট হচ্ছে ডক্টর সাকিয়া হক, ডক্টর মানসী শাহ, 2 আপু। তো ওরা ঢাকা মেডিকেল থেকে দুইজনই পড়াশোনা করছে, বর্তমানে ঢাকায় ওদের পোস্টিং। তো ওরা হচ্ছে প্রথম ভ্রমণটা নিয়ে মূলত কাজ শুরু করছিল, যে এবং আপনাকে আসলে আপা আপনার নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে আপা। আমি একটু এই ফাঁকে একটু মরিয়ম আপার কাছে যাই, আমার মিতা মারিয়াম টু মরিয়ম আপা মিউট করে নেবেন। আপা এই যে বলছিলেন, আমাদের একজন আপা বলছিলেন, নীলি আপা বলছিলেন যে এখন স্বপ্নটা শুধুমাত্র দেখা যায় যে ছেলে মেয়েদেরকে কেন্দ্র করে বা বাসার যারা ছোটরা আছে তাদেরকে কেন্দ্র করে। আপনার ক্ষেত্রে কি তাই? নিজের স্বপ্নগুলো কি এখন নাই হয়ে গেছে বা নেই এরকম? সবাইকে শুভ সন্ধ্যা। সবাই ভালো আছেন আশা করি। জি আপা। হ্যাঁ, স্বপ্ন তো সবারই থাকে। তো স্বপ্ন আমার কবিতা, স্বপ্ন আমার ভালোবাসা। যদিও দুটার জন্য জীবনে সময় কম দিতে পেরেছি। আর এই বর্ষার দিনে একটা বৃষ্টির ছোট্ট কবিতা বলি, আমার স্বপ্ন পূরণের কথা বলি। আচ্ছা আপা, ছোট করে একটু বলবেন। হ্যাঁ, বৃষ্টি, ছোট্ট কবিতা। জি। বৃষ্টিতে ভালোবাসা। সেদিন একটু একটু বৃষ্টি ছিল, আমি আর তুমি হাঁটছিলাম, প্রথমে করিডোর, তারপর পিচ ঢালা পথ এবং সবশেষে সবুজ ঘাসের ভেজা মাঠ। তুমি বৃষ্টিতে ভিজে গিয়েছিলে, তবুও হাঁটছিলে আমার সাথে। বৃষ্টি, আকাশ আর মাটি এক প্রগাঢ় গভীরতায় আমাদের ঘিরে রেখেছিল। আমরা কোনো কথা বলছিলাম না, আমরা কেবলই হাঁটছিলাম। আমরা কি কেবলই হাঁটছিলাম? আসলে আমরা দুজন দুজনকে একটু একটু ভালোবাসছিলাম। বাহ, বাহ, চমৎকার চমৎকার, অনেক ধন্যবাদ আপা। হ্যাঁ, শেষের টুইস্টটা কিন্তু খুব ভালো লাগলো। এই টুইস্টের সাথে আমার টুইস্ট হচ্ছে আমাকে একটা ব্রেক নিতে হবে, লাস্ট ব্রেক। দর্শক এই মুহূর্তে নিয়ে নিচ্ছে আরো একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নেক্সাস লেডিস ক্লাবে। আর এটা কিন্তু আমাদের শেষ ব্রেক, তাই যারা এখনো আমাদেরকে যুক্ত হননি দ্রুত আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে যুক্ত হয়ে যাবেন। কিভাবে আমরা অন্যের স্বপ্ন পূরণ করতে পারি, আপা বলেছেন তার মায়ের স্বপ্ন পূরণ করেছেন। এখন আপা আপনার কাছে আসি, আপনি সুযোগ হয়েছে কিনা এরকম কারো স্বপ্ন পূরণ করার? যেটা আপনি বলছিলেন যে আসলে স্বপ্ন পূরণ করাটা নিজেরটা যেমন একরকম আনন্দের, একই সাথে হচ্ছে অনেক মানুষ স্বপ্ন দেখে। তো আমি যেটা করি আপা, যেটার জন্য আমি আমার ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে এবং অন্যদের কাছ থেকেও সবাই বলে যে আমার খুব বেশি চেঞ্জেস হয়নি উইথ দ্য ডিফারেন্স অফ টাইম অ্যান্ড রেসপন্সিবিলিটি, আমি নাকি একই রকম আছি। কারণটা হচ্ছে কোনো একটা কারণে স্পেসিফিক্যালি সবাই একটু আমার উপর একটু রিলায়েবল মনে করে। সো এনিথিং যেটা তাদের স্বপ্ন পূরণে কোথাও অসুবিধা, আই হ্যাভ ফাউন্ড যে আমার খুব ক্লোজ 2-3টা ফ্রেন্ড এবং একইভাবে আমার কলিগসরা, যেহেতু আমি একটা অর্গানাইজেশনে 20 ইয়ার্স কাজ করছি, হয়তো বলছে যে এই জায়গাটা আমি একটু মনে হচ্ছে যে কি করি না করি। আই অলওয়েজ ট্রাই টু কাউন্সেল দেম, লাইক বলার জন্য যে আসলে থার্ড আই থেকে যে আসলে স্বপ্নটা কতটা রাইট এবং সে যদি স্বপ্নটা পূরণ করতে চায় কি করতে পারে। সো খুব ছোট স্বপ্নটা এরকমই হয়তো যে আমি চাই যে আমার মেয়েকে এই স্কুলে ভর্তি করতে চাই। তো আমি বললাম যে নিশ্চয়ই এটার কোনো কারণ আছে।
তো স্কুলে ভর্তি করার কারণটার চেয়ে মানে ফোকাস করা দরকার যে আসলে ওর কমফোর্ট জোন কোনটা এবং তুমি ওকে নিয়ে যাচ্ছ রাইট। সো ওই জায়গাটায় দেখা গিয়েছে যে কাউন্সিলিংটা করেছি ইফ শি মানে মোস্টলি যখন ওটা হি অর শি টুক ইট, ওটা না একটা খুব ভালো ফিডব্যাক পেয়েছি আমি, এবং পরবর্তীতে সবাই বলেছে যে লাইক ইটস নট লাইক ওরকম, কিন্তু বলে কি তুমি তোমার কাছে আসলে মনে হয় কি প্রবলেমটা প্রবলেমই না। আমি আমি বললাম যে ইটস নট প্রবলেম হলে আমি তোমাকে সলিউশন দিতে পারতাম না, কারণ সমস্যাটা যার প্রবাবলি সেই সবচেয়ে ভালো বোঝে, বাট যেহেতু স্বপ্নটা তোমার, হয়তো আমি ওইটা ফিল করার চেষ্টা করি যে আসলে এই ছোট্ট স্বপ্নটা একটু এখানে ইফোর্ট দিলে হয়তো এইভাবে অ্যাপ্লাই করা যায়। সো বই প্রকাশ আমার হয়নি, কিন্তু আমার এক কলিগ আছেন, লাস্ট ইয়ারেই হচ্ছে ওর একটা, এই বছরেই বইমেলায় একটা বই পাবলিশ হয়েছে। সো আই ওয়াজ সো হ্যাপি ফর হার। কেন? কারণ আমার কাছে মনে হয়েছে যে আমারটা এখনো আছে, হয়তো বয়সের বেঁচে থাকলে কোনো এক সময় গিয়ে একটার পর একটা হয়তো বই আমি পাবলিশ করবো, বাট ওর একটা বই প্রকাশিত হয়েছে, এটা ওকে যতটা আনন্দ দিয়েছে আমি মনে হয় সেইমভাবে ফিল করেছি, আমাকেও আনন্দিত করেছে। সো আসলে স্বপ্নটা কিন্তু ভাগে, এবং একসাথে যদি আসলে সেই স্বপ্ন একই রকম স্বপ্নগুলো পূরণ হয়, এটা আপনাকে অন্য ধরনের একটা ভালোবাসা দিবে, অন্যের সুখে সুখী হতে পারাটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। অপূর্ণতাও, আপনার নিজের কোনো অপূর্ণতা থাকলেও কিন্তু সেটা ফুলফিল হয়ে যায় সেটার মধ্যে দিয়ে, এটাও কিন্তু একটা ভালো লাগার বিষয়, অনেক বড় একটা ব্যাপার। তো এখন আমি একটু দেখি যে আমাদের জুমে রীতা আপা এসছেন, রীতা আপার সাথে একটু কথা বলি। রীতা আপা আনমিউট করে নেবেন। এই মুহূর্তে যদি বলি যে আপনার কোনো একটা স্বপ্ন পূরণ হয়নি বা জীবনে এই স্বপ্নটা পূরণ হতে পারলে ভালো লাগতো, কোনটার কথা বলবেন? অনেকগুলো মনে পড়ে যায়। অনেক ধন্যবাদ, শুভ সন্ধ্যা তোমাকে এবং সবাইকে, রীতা আপাকে অনেক ভালো। হ্যাঁ, তার আগে একটু বলি, আমাদের নাজিয়া আপা মানে ব্রেক টাইমে বলছিল আমি সুন্দরী হয়ে যাচ্ছি কিভাবে, আলু রস মেখে। আমি বললাম এটা আমার টিপস, রীতা আপা হচ্ছে কি আমি রিয়েলি আমার টিপস এটা বলছেন, এর জন্যই বলতেছে। বাহ বাহ, চমৎকার। এই যে সুন্দরী হতে হবে বা আরো ভালো লাগতে হবে, এটা তো স্বপ্ন পূরণ একটা হয়ে গেল। হ্যাঁ, আর কোনটা হয়নি যদি বলি তাহলে কোনটার কথা বলবেন? জীবনে তো আসলে অনেক স্বপ্নই পূরণ হয়নি, আশা আকাঙ্ক্ষা তো থেকেই যায়, যতই আমরা চাই যতই পাই ততই চাই, একটা ব্যাপার থাকে। তো অনেক আশা যেটা চাইটুক হয়েছে, এখন বাচ্চাদেরকে একটা লাইনে দিয়েছি যে তোমরা তোমাদের স্বপ্নটাকে একটু হাতছানি দিয়ে ধরো, সফলতার মুখটা দেখো, ওই পথে নেট আর কি মোটামুটি অবস্থানে আসছে। আর আমারও একটা স্বপ্ন আছে, হচ্ছে কি খুব ইচ্ছে ছিল যে একটা বিউটিফিকেশনের কোর্স করার। এই স্বপ্ন আপনার পূরণ করে দেবে রীতা আপা, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর যারা এই মুহূর্তে জয়েন করেছেন, অনেকেই জয়েন করেছেন, তাদের সাথে আমি কথা বলতে পারিনি, রুমি আপা আছেন, মমি আপা আছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের আড্ডায় জয়েন করার জন্য। আগামী আড্ডায় আবারও কথা হবে। আর আপনারা তিনজন আমাকে আজকে এত চমৎকার একটি প্রাণবন্ত আড্ডা উপহার দিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তবে আমরা তো এভাবে তো বিদায় নেব না, সঙ্গীত শিল্পী তো আছেন, একটা গান শুনতে শুনতে বিদায় নেব। তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। অবশ্যই দর্শক, এই ছিল আমাদের আজকের আড্ডা। আগামী আড্ডায় আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সাথেই থাকবেন। যেহেতু প্রথমে আমি সাবিনা ম্যামের একটা গান করেছিলাম, এবার রুনা ম্যামের একটা গান করছি। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে, বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি ফেলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। এতদিন পরে কাছে এলে, ওগো এখনই কেন যাবে চলে, হৃদয় জুড়ে কি আশা, ভেঙে দিও না আমার আশা, ভালো যদি আমায় নাই বাসো, একটু করো করুণা, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না।
জীবনের আঁকা বাঁকা পথে ওগো কে রবে তোমার সাথে সাথে, সবাই যখন চলে যাবে তবু আমায় তখন কাছে পাবে, তুমি ছাড়াই জীবনে আর তো কিছুই চাইবো না। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি